প্রিয় বন্ধুরা, স্বাগতম আবারও বই কথা কয় চ্যানেলে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সেই বইটির দ্বিতীয় পর্ব, যা আপনারা সবাই ভোটের মাধ্যমে নির্বাচন করেছিলেন। আমি মেজর ডালিম বলছি। প্রথম পর্বের পর যে বিপুল সাড়া পেয়েছি তা সত্যিই অসাধারণ। আপনাদের ভালোবাসা ও সাপোর্ট আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে। অনেকেই জানতে চেয়েছেন এই বইটির কতগুলো পর্ব হবে, তাই আপনাদের জানিয়ে রাখি, বইটি 300+ পৃষ্ঠার এবং এটি শেষ করতে বেশ কিছু পর্ব লাগবে। চ্যানেলটি নতুন, কিন্তু আপনাদের ভালোবাসা ও সমর্থনের মাধ্যমে আমরা দ্রুত এগিয়ে যাচ্ছি। তাই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের প্রতিটি সাপোর্ট আমাদের কাছে অমূল্য। চলুন শুরু করা যাক। আমি মেজর ডালিম বলছি, বইটির দ্বিতীয় পর্ব। কি হয়েছে নাজির, এত গম্ভীর কেন? জবাবে নাজির অতি নিচু স্বরে বলল, স্যার, সর্বনাশ হয়ে গেছে। চিফ কমান্ডার জিএসকিউতে সাইফার মেসেজের মাধ্যমে জানিয়েছেন 29 ইএমই ব্যাটালিয়নের 3 জন জুনিয়র কমিশন অফিসার এবং 2 জন নন কমিশন অফিসার চমন হয়ে আফগানিস্তানে পালাতে গিয়ে ধরা পড়েছে। খবর শুনে আমার মাথা ঘুরে গেল। নাজিরকে ধন্যবাদ জানিয়ে বিদায় দিয়ে ছুটে গেলাম ক্যাপ্টেন তাহেরের মেসে। ডেকে পাঠানো হলো লেফটেন্যান্ট নূরকে। গভীর রাত অবধি আলোচনার পর সিদ্ধান্ত হলো চমন বর্ডার দিয়ে পালানোর প্রচেষ্টা হবে অত্যন্ত বিপজ্জনক। তাই এই পথ পরিত্যাগ করে অন্য পথে পালাবার চেষ্টা করতে হবে। অন্য পথ হিসাবে আমাদের সামনে খোলা থাকলো কাশ্মীর, লাহোর, শিয়ালকোট কিংবা বাওয়ালপুর সেক্টর। বাওয়ালপুর সেক্টর দিয়ে রাজস্থানের মরুভূমি পাড়ি দিতে সময় লাগবে 2 থেকে 3 দিন। অন্যান্য যে কোনো সেক্টর দিয়ে বর্ডার পেরোতে লাগবে 5 থেকে 6 দিন। এত সময় পাওয়া যাবে কিভাবে? অনেক চিন্তা ভাবনা করে বাওয়ালনগর সেক্টরকেই বেছে নিলাম আমরা। এই সেক্টর দিয়ে পালাতে শুধু সময়ই কম লাগবে তা নয়, আমাদের ডিভিশনের অপারেশনাল এরিয়া ছিল এই সেক্টর। ফলে প্রয়োজনীয় ইন্টেলিজেন্স ইনফরমেশন সংগ্রহ করাও সহজ হবে। পালাবার পরিকল্পনা করার দায়িত্ব যুক্তিগত কারণেই আবার আমাকেই নিতে হলো। শুরু হলো আবার এক নতুন পরিকল্পনা। এইভাবেই সময় বয়ে যাচ্ছিল। এপ্রিলের প্রথম সপ্তাহের এক ছুটির দিনে দুপুরের খাওয়া শেষ করে মেস থেকে ফিরে বিছানায় গড়াগড়ি দিচ্ছিলাম। হঠাৎ করে দরজায় কড়া নড়ে উঠল। কে জিজ্ঞেস করতেই লেফটেন্যান্ট মতির গলা শুনতে পেলাম। ভেতরে এলো মতি। শুকনো মুখ, মলিন চেহারা। চিন্তিত লাগছিল ওকে। জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, হঠাৎ কি মনে করে এলে? স্যার, কিছুদিন যাবৎ মানসিক যন্ত্রণায় ভুগছি ভীষণভাবে। অবশেষে আজ মন স্থির করে এসেছি আপনার পরামর্শ নিতে। খুব সিরিয়াস ব্যাপার কিছু কি? হ্যাঁ স্যার, মন স্থির করে ফেলেছি। পালাবো। যে করেই হোক পালিয়ে গিয়ে স্বাধীনতা সংগ্রামে শরিক হব। চেষ্টা ব্যর্থ হলে যা হবার তা হবে। যে কোনো ঝুঁকি নিতে আমি প্রস্তুত। আপনি কি বলেন? ভালো করে তার মুখের দিকে চেয়ে তার মনের ছবি পড়বার চেষ্টা করলাম। না, তাকে ভীষণ সিরিয়াস মনে হলো। কিন্তু আমরা প্রতিজ্ঞা করেছি আমাদের 3 জনের সিদ্ধান্তের কথা কাউকে বলা যাবে না। তাই সেই মুহূর্তে আমাদের চিন্তা ভাবনার কথা না বলে শুধু বললাম, মতি, তোমার আন্তরিকতা প্রশংসনীয়, কিন্তু আমি এই ব্যাপারে কি করতে পারি? মতি চুপ করেই ভাবছিল কিছু। আমি বিয়ারাকে ডেকে নাস্তার ফরমায়েশ দিলাম। নাস্তা এলো। মতি তৃপ্তির সাথে খেলো নাস্তা। ওর খাওয়া দেখে বুঝতে পারছিলাম দুপুরের খাওয়া হয়নি তার। হঠাৎ করেই মতি প্রশ্ন করল, স্যার, সবকিছু সম্পর্কে আপনি আমার চেয়ে অনেক বেশি জানেন। এই অবস্থায় আমরা চোখ কান বন্ধ করে হাত গুটিয়ে শুধু বসে থাকব? আমাদের কি কোনো দায়িত্বই নেই? আপনি কি কিছুই ভাবছেন না? আমি মতির প্রশ্নের তাৎক্ষণিক জবাব না দিয়ে বললাম, কাল বিকেলে চায়না ক্যাফেতে 6টায় এসো, আলাপ হবে বিস্তারিত। মতি চলে গেল। ও চলে যাওয়ার পর আমি কাপড় পরে গাড়ি নিয়ে সোজা বেরিয়ে গেলাম নূরের কাছে।
গিয়ে দেখি নূর দিবানিদ্রা দিচ্ছে। ওকে উঠালাম ঘুম থেকে। প্রথমে নূর কিছুটা থতমত খেয়ে গিয়েছিল। কি ব্যাপার স্যার, হঠাৎ আপনি এ সময়ে? বিশেষ প্রয়োজনে এসেছি নূর। তাকে মতির ব্যাপারে সব খুলে বললাম। সব শুনে নূর বলল, মতির ব্যাপারে আপনি কি ভাবছেন? আমি বললাম, ওকে সঙ্গে নিলে কেমন হয়? নূর কিছুক্ষণ চিন্তা করে বলল, আমার আপত্তি নেই, তবে ক্যাপ্টেন তাহেরের মতামতটা জানা দরকার। বেশ, তবে চলো তার ওখানেই যাওয়া যাক। তাই চলুন। আমার গাড়িতে করেই গেলাম ক্যাপ্টেন তাহেরের ওখানে। তাকে সব কথা খুলে বলে জানালাম তাকে সঙ্গে নিতে আমার এবং নূরের কোনো আপত্তি নেই। ক্যাপ্টেন তাহের আমাদের সাথে একমত হয়ে বললেন, ঠিক আছে, ও যদি বিশ্বাসযোগ্য হয় তবে তাকে সঙ্গে নেওয়া হোক। ফিরে এলাম পথে নূরকে নামিয়ে দিয়ে। পরদিন নির্ধারিত সময়ে আমি ও নূর চায়না ক্যাফেতে গেলাম মতির সাথে আলোচনা করতে। গিয়ে দেখি মতি আমাদের পৌঁছার আগেই আমাদের প্রিয় ডিশগুলোর অর্ডার প্লেস করে অপেক্ষা করছে। চায়না ক্যাফে তখন কোয়েটা শহরের একমাত্র চাইনিজ রেস্তোরাঁ, আমাদের বিশেষ পছন্দের আড্ডা মারার জায়গা। একটি চাইনিজ পরিবার, বাবা মা ও মেয়ে মিলে রেস্তোরাঁটা চালায়। আমরা তাদের পুরনো রেগুলার কাস্টমার, তাই গেলে বিশেষ খাতির যত্ন করে। আমরা যোগ দেবার পরপরই খাওয়া শুরু হলো, সাথে আলোচনা। আমি প্রথমেই বললাম, মতি, তোমার গতকালের প্রশ্নের জবাব আজ দিচ্ছি। কোনো কারণবশত সেটা কাল দেওয়া সম্ভব হয়নি। আমি, নূর এবং ক্যাপ্টেন তাহের পালাবার চেষ্টা করছি বেশ কিছুদিন যাবৎ। চমন বর্ডার দিয়ে পালাবার চেষ্টা করেছিলাম, কিন্তু ইএমই ব্যাটালিয়নের ঘটনার পর সে পরিকল্পনা বাদ দিতে হয়েছে। এখনো চেষ্টা করছি ভাওয়ালপুর মাহলনগর হয়ে রাজস্থান বর্ডার ক্রস করব। তুমি আমাদের সঙ্গে ইচ্ছে হলে আসতে পারো। মতির চোখে মুখে খুশি উপচে পড়ল। স্যার, আমি জানতাম আপনি এ সময় চুপ করে বসে থাকতে পারেন না। আই এম সো হ্যাপি দ্যাট আই ক্যান টেল ইউ আই এম প্রাউড অফ ইউ স্যার। আমি পকেট থেকে ছোট্ট একটা কোরআন শরীফ বের করে তার উপর হাত রেখে ওকে শপথ নিতে বললাম। ও কোরআন শরীফের উপর হাত রাখল। আমি বললাম, বলো, আমাদের পরিকল্পনা সম্পর্কে অন্য কোনো ব্যক্তিকে কিছু বলা চলবে না, কোনো পরিস্থিতিতেই। প্রয়োজন মতো তোমাকে যে দায়িত্ব দেয়া হবে সেটা বিনা প্রশ্নে তুমি পালন করবে। অযাচিতভাবে পরিকল্পনা সম্পর্কে কৌতূহলবশত কোনো প্রশ্ন তুমি করতে পারবে না। একে অপরের উপর সম্পূর্ণ বিশ্বাস রেখে সমস্ত সিদ্ধান্ত মেনে চলবে। আমার কথাগুলোর পুনরাবৃত্তি করল মতি। কোনো জড়তা নেই, কোনো দ্বিধা নেই। এভাবেই শেষ হলো আমাদের বৈঠক। আমার উপর দায়িত্ব দেওয়া হয়েছিল সবচেয়ে শর্টকাট এবং গ্রহণযোগ্য পথ খুঁজে বের করা এবং সে পথের অপারেশনাল ম্যাপশিট জোগাড় করে তার উপর ওন ট্রুপস এবং এনিমি ট্রুপস পজিশন এবং ডিপ্লয়মেন্ট ট্রেস জোগাড় করা। তাছাড়া কম্পাস, বাইনোকুলার এবং পার্সোনাল ওয়েপন্স জোগাড়ের দায়িত্ব আমাকেই নিতে হয়েছিল লোকাল অফিসার হিসেবে। এর সবগুলোই আমার রেজিমেন্টে বিস্তর রয়েছে, কিন্তু ক্লাসিফাইড আইটেমস হিসাবে অপারেশনাল পারপাস ছাড়া এগুলো স্টোর থেকে বের করার হুকুম নেই। তাই অন্য পথ খুঁজে বের করতে হইল। ম্যাপ জোগাড় করার জন্য ঠিক করলাম ইনফ্যান্ট্রি স্কুলের ইন্টেলিজেন্সের বাঙালি হাবিলদার শফিকের সাহায্য নেব। ছেলেটার সাথে কোর্স করার সময় বেশ ঘনিষ্ঠ হয়ে পড়েছিলাম। কোর্সে বাঙালি হয়েও ভালো রেজাল্ট করায় ও আমাকে বিশেষভাবে শ্রদ্ধা করত। ক্লাসের ফাঁকে ফাঁকে প্রায়ই ওর সাথে দেশ নিয়ে আলাপ হতো। ও অনেক কথাই বলতো আমাকে আপনজন ভেবে, বিশ্বাস করে। কোর্স করার সময় ও সব সময় আমাকে নানাভাবে সাধ্যমতো সহযোগিতা করত, অত্যন্ত আন্তরিকতার সাথে। এই সম্পর্কের পরিপ্রেক্ষিতেই আমি ঠিক করেছিলাম, দেখা যাক না চেষ্টা করে ও আমাকে ম্যাপের ব্যাপারে কোনো সাহায্য করে কিনা। একদিন ওকে খবর পাঠালাম আমার সাথে দেখা করতে। ও ঠিক এলো আমার ম্যাচে। নানা ধরনের আলাপ আলোচনা হলো দেশ সম্পর্কে। একসময় আমি ওকে বললাম, শফিক, তোমার কাছে আমি একটা ব্যাপারে সাহায্য চাই, যদি ভরসা দাও তবে বলি। ও যেন কিছুটা লজ্জা পেল। বলল, স্যার, আপনি আমাকে লজ্জা দিচ্ছেন কেন? আমি আপনার কোনো কাজে লাগতে পারলে নিজেকে ধন্য মনে করব। আপনি নির্দ্বিধায় বলুন কি প্রয়োজন আপনার। আমি যা চাইবো সেটা সাধারণ কোনো জিনিস নয় শফিক। বুদ্ধিমান তরুণ,
শফিক জবাব দিল, আপনি আমার কাছে কোনো সাধারণ জিনিস চাইবেন না, সেটা আমি বুঝতে পেরেছি। তবু আপনি বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? ম্যাপশিটের নম্বরগুলো তাকে লিখে দিয়ে বললাম, এগুলো আমার চাই। ম্যাপশিট নম্বরগুলো দেখেই বুদ্ধিমান শফিক হয়তোবা আঁচ করতে পেরেছিল আমার উদ্দেশ্য কি। আমার দিকে স্থির দৃষ্টি মেলে চুপ করে বসে থাকলো শফিক। কি যেন পরখ করে খুঁজে দেখছিল আমার মাঝে। ওকে চুপ করে থাকতে দেখে আমি বললাম, হ্যাঁ, আমি পালিয়ে যাবার চেষ্টা করছি, তাই এই ম্যাপ শিটগুলো আমার প্রয়োজন। আমার কথা শুনে ও বলল, কিন্তু স্যার। জানি শফিক, তাতে যথেষ্ট ঝুঁকি রয়েছে। ব্যাপারটা ফাঁস হয়ে গেলে তোমার শাস্তিও হতে পারে। তাই যা কিছুই করার সিদ্ধান্ত তুমি নেবে সেটা ভেবে চিনতে স্থিরভাবেই তোমাকে নিতে হবে। এই ঝুঁকি নেবার ব্যাপারে আমার তরফ থেকে কোনো বাধ্যবাধকতা নেই। তবে আমার অনুরোধ, এই ঝুঁকি তোমার পক্ষে যদি নেওয়া সম্ভব না হয় তবে তুমি অন্য কাউকে আজকের আলোচনা সম্পর্কে কিছু বলবে না। আশা করি তুমি এই অনুরোধ রক্ষা করবে। হাবিলদার শফিক আমার মুখের দিকে নির্বাক দৃষ্টিতে চেয়েছিল। কথা শেষ হতেই সে আমাকে আবেগে জড়িয়ে ধরে বলল, স্যার, আপনি আমাকে বিশ্বাস করেছেন। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই বিশ্বাসের অবমাননা জান থাকতে হতে দেব না। কাল বিকেল 5টায় খোকা বাজারে আমার সাথে আপনি দেখা করবেন। দেখি আমি আপনার জন্য কি করতে পারি। পরদিন বিকেল 5টায় আমি খোকা বাজারের নির্দিষ্ট স্থানে হাবিলদার শফিকের জন্য অপেক্ষা করছিলাম। প্রতিটি মুহূর্ত কাটছিল চরম উত্তেজনায়। 5 মিনিট, 10 মিনিট হয়ে গেল, 5টা বেজে শফিকের দেখা নেই। শফিক কি তবে আসবে না? কোনো অঘটন ঘটল না তো? নাকি মুখের উপর না বলে আমাকে বিব্রত না করে আজ না এসে বুঝিয়ে দিল এই কাজ তার পক্ষে করা সম্ভব নয়? চুপচাপ দাঁড়িয়ে লোকজনের আসা যাওয়া দেখছিলাম আর নানা ধরনের কথা ভাবছিলাম। 5টা 20 হয়ে গেল। ভাবলাম শফিক আর আসবে না, চলে যাওয়ার জন্য পা বাড়িয়েছি। হঠাৎ দেখি শফিক হাঁপাতে হাঁপাতে ছুটে আসছে আমার দিকে। বাম হাতে একটি ঝোলা, ডান হাত উঁচু করে আমাকে ইশারায় তার আগমন বার্তা জানাচ্ছে। অল্প সময়ের মধ্যেই লোকের ভিড় ঠেলে ও আমার কাছে এলো। ওকে দেখে খুশি হয়ে উঠল মন। স্যার, সরি, একটু দেরি হয়ে গেল, ট্যাক্সি পাচ্ছিলাম না। হাঁপাতে হাঁপাতে বলল শফিক। বললাম, চলো কোথাও বসা যাক। মার্কেটের মধ্যেই সাজ্জি কাবাবের দোকানে গিয়ে বসলাম দুজনে। ইন্টার ইউনিট ম্যাচ ছিল আজ, দারুণ খেলা হয়েছে। তারপরে 1 ঘন্টা হেভি এক্সারসাইজ করায় বেশ খিদে পেয়েছিল। আজ তো 2টো মুরগির সাজ্জি, সাথে কড়াই কাবাব এবং নানান অর্ডার দিয়ে বসলাম দুজনে। বেয়ারা কাওয়ার পট এবং কাপ রেখে গেল। কোনার দিকে একটি নিরিবিলি জায়গাতে বসেছিলাম আমরা। রেকর্ড প্লেয়ারে জনপ্রিয় ফিল্মি গান বাজছিল, ফলে আমাদের আলাপ করার সুবিধা হলো। পাশের টেবিলের লোকরাও আমাদের কথা কিছু শুনতে পাবে না। আমি তো প্রায় নিরাশ হয়ে পড়েছিলাম, কিছুটা চিন্তিত হয়েও পড়েছিলাম। কি কষ্ট করে যে আপনার জিনিস হাসিল করেছি সে একমাত্র আল্লাহ পাকি জানেন। এতে ঝুঁকি আছে প্রচুর, কিন্তু আপনি দেশের জন্য প্রাণ দিতে প্রস্তুত। সে পরিপ্রেক্ষিতে আমার কিছু হলেও সান্ত্বনা পাবো এই ভেবে যে দেশের স্বাধীনতায় আমিও কিছু অবদান রাখার সুযোগ পেলাম। বলেই আস্তে টেবিলের নিচ দিয়ে সে ঝোলাটি আমার হাতে তুলে দিল। আমি তোমার অবদানের কথা সর্বদা স্মরণ রাখবো শফিক। ধন্যবাদ জানিয়ে তোমাকে ছোট করব না। তবে একটা কথা জেনে রাখো, 25শে মার্চ নেককারজনক পাশবিক ঘটনাগুলির পর থেকে দেশ ও স্বাধীনতা সংগ্রামে প্রত্যক্ষভাবে অবদান রাখার জন্য অনেক কিছুই ভেবেছি এবং অনেক বাঙালির সাথে আলাপ করেছি। কেউই তোমার মতো নিঃস্বার্থ আন্তরিকতা দেখায়নি। কেউ আমার চিন্তা ভাবনায় আটকে উঠেছেন, কেউ বা রেগে গিয়ে হুঁশিয়ারি বাণী উচ্চারণ করেছেন। কোয়েটার অনেক বাঙালির কাছেই আমি ইতিমধ্যেই বিপজ্জনক ব্যক্তি হিসেবে পরিচিত হয়ে উঠেছি। অনেকে আমার সাথে সব যোগাযোগ ছিন্ন করার সিদ্ধান্তও নিয়েছে। সেক্ষেত্রে তোমার এই সাহায্য আমাকে মুগ্ধ করেছে। তোমার এই অবদান সামান্য নয়। যদি সংগ্রামে যোগ দেবার তৌফিক আল্লাহ আমাকে নসিব করেন, দেশ স্বাধীন হওয়ার পর যদি বেঁচে থাকি, তবে তোমার নাম বাংলাদেশের ইতিহাসে থাকবে ভাই। এ ওয়াদা আমি তোমাকে দিলাম। শফিকের 2 চোখ বেয়ে অশ্রু ঝরছিল। রুমালের চোখ মুছে নিয়ে ধরা গলায় বলল, স্যার, আমার এই অবদান অতি সামান্য। ইচ্ছে হয় আপনার সাথে আমিও পারি জমাই।
কিন্তু আমি ফ্যামিলি ম্যান। পরিবার ফেলে কি করে পালিয়ে যাই? আমার এই অক্ষমতা আমাকে পীড়া দেবে সারা জীবন। নিজেকে আমি কখনো ক্ষমা করতে পারবো না স্যার। কেন মিথ্যে দুঃখ পাচ্ছ ভাই? বাংলাদেশের সবার পক্ষে কি যুদ্ধে সরাসরিভাবে যোগ দেওয়া সম্ভব হবে? অনেকেই নানাভাবে সংগ্রামে অবদান রাখবেন, তারাও মুক্তিযোদ্ধা, যেমন আজকে তুমি রাখলে এক অমূল্য অবদান। যারা যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করবে তাদের অবদানের চেয়ে তোমার এই অবদানের মূল্য কোনো ক্রমে কম নয়। সেভাবে তুমিও একজন মুক্তিযোদ্ধা। আমার কথায় শফিক নিজেকে সামলে নিল। বেয়ারা ইতিমধ্যেই খাবার পরিবেশন করে গেছে। এসো খাওয়া যাক। দুজনে তৃপ্তি সহকারে খেলাম। খাওয়া শেষে শফিক বলল, আজ আমাদের নাইট ট্রেনিং আছে, তাই চলে যেতে হবে। সময় প্রায় হয়ে এলো। চলো তোমাকে নামিয়ে দেই। গাড়িতে বসে শফিক বলল, স্যার এটি কথা, যদি আমার কিছু হয় তবে আমার পরিবারকে একটু দেখবেন। যদি বেঁচে থাকি তাহলে এই ব্যাপারে তুমি নিশ্চিত থাকতে পারো, কথা দিলাম। শফিককে নামিয়ে দিয়ে মেসে ফিরে এসে লনের মাঝখানে ছাতির মতো দাঁড়িয়ে থাকা প্রিয় আখরোট গাছটার নিচে গিয়ে বসলাম। বসন্তের ফুরফুরে বাতাস নানা ধরনের ফুলের সুবাস ছড়াচ্ছিল। গার্ডেন লাইটগুলোর স্বল্প আলোকে ম্লান করে দিয়ে বেশ বড় একটি চাঁদ সামনের মুর্দার পাহাড়ের গা ছুঁয়ে উকি দিয়ে হাসছে। মনোরম এক শান্ত পরিবেশ। কফির পেয়ালায় চুমুক দিচ্ছিলাম আর ভাবছিলাম হাবিলদার শফিক সম্পর্কে। বেঙ্গল রেজিমেন্টের মেজর মালেক তখন পর্যন্ত ব্রিগেড মেজরের দায়িত্ব পালন করছিলেন। তার ব্রিগেডের অপারেশনাল এরিয়ার আয়তায় পড়েছে বাওয়ালনগর ফোর্ট আব্বাস সেক্টর। বাওয়ালপুর হয়ে বাওয়ালনগর, সেখান থেকে ফোর্ট আব্বাসের পথে ছোট স্টেশন হারুনাবাদ। হারুনাবাদ থেকেই শুরু করতে হবে আমাদের পদযাত্রা। পাক বাহিনী এবং ভারতীয় বাহিনীর ডিফেন্স ভেদ করে 25 মাইল দূরত্ব অতিক্রম করেই আমাদের পৌঁছতে হবে শ্রীকরণপুর। মেজর মালেকের কাছ থেকেই পেতে হবে পাক বাহিনী এবং ভারতীয় বাহিনীর ডিপ্লয়মেন্ট ট্রেস। এতে বিশদভাবে আঁকা থাকে টপ সিক্রেট আপ টু ডেট ইন্টেলিজেন্স ইনফরমেশন। যেমনি বাবা তেমনি কাজ। ম্যাপ পাওয়ার পরদিনই টেলিফোন করে মেজর মালেককে বললাম জরুরি প্রয়োজনে অবিলম্বে দেখা করতে চাই। অনুমতি নিয়ে তার অফিসে গিয়ে উপস্থিত হলাম মতিকে সঙ্গে নিয়ে। অফিসে একাই ছিলেন মেজর মালেক। দ্বারে উপস্থিত হতেই ভারী গলায় প্রশ্ন রাখলেন, কি ব্যাপার ডালিম? আপনার নতুন গাড়ি দেখতে এলাম, কেমন চলছে? অল্প কিছুদিন আগে তিনি একটা স্কোডা সেডান কার কিনেছেন। তোমার ভোক্সওয়াগনের মতো শানদার না হলেও আই হ্যাভ নো কমপ্লেইন। স্যার বাসায় চলেন, লাঞ্চ খাবো একসাথে। লাঞ্চ খাবে তো বেশ, তো তোমার ভাবিকে ফোন করে বলে দাও। বাট হোয়াট ইজ ইউর প্রবলেম? হ্যাভ ইউ পিকড আপ অ্যাগেইন অন সামওয়ান? তা তোমার শখের ছেলেটিকে তো চিনলাম না। আমি ইতিমধ্যেই টেলিফোন তুলে নিয়ে রিং করছিলাম। হ্যালো ভাবি, ডালিম হিয়ার। আমরা বাসায় আসছি, 3 of us ওভার লাঞ্চ। অসুবিধা হবে না তো? কোন দিকে সূর্য উঠল আজ? এতদিন পর হঠাৎ ভাবিকে মনে করে যে লাঞ্চ খেতে যাচ্ছ? ভাবির জবাবে একটু লজ্জা পেলাম। বিশ্বাস করেন ভাবি, কোর্সের ঝামেলায় এত ব্যস্ত ছিলাম তাই আশা হয়ে ওঠেনি। আমার সময় কি করে কেটেছে সে শুধু আমিই জানি। চলো এসো, ভাবি বললেন। কথোপকথন শেষ করে রিসিভার নামিয়ে রেখে বললাম, অল ক্লিয়ার স্যার অ্যাট দ্য হোম ফ্রন্ট। ও হ্যাঁ, let me introduce Lieutenant Moti from 3rd East Bengal, and Moti, this is Major Malik from Senior Tiger. মতি মেজর মালেকের সাথে হাত মিলিয়ে বলল, স্যার আপনার সাথে আগে দেখা হয়নি, কিন্তু আপনার কথা অনেক শুনেছি। কথাটি শুনে প্রাণ খোলা উচ্ছল প্রকৃতির মেজর মালেক হাসলেন। মতি ইজ হিয়ার ফর OWJTC. He has done pretty well in the course, বললাম আমি। ইউ মিন রাইট অ্যাওয়ে? কিছুটা আশ্চর্য হলেন মেজর মালেক। দ্যাটস কারেক্ট। এত চাকরি করে কি আর হবে স্যার, বললাম আমি। চলো তবে। মেজর মালেক বাজার টিপলেন। পিএ এসে সেলুট করে দাঁড়ালো। তাকে কিছু নির্দেশ দিয়ে মেজর মালেক তাকে বললেন তিনি অফিসে আজ আর ফিরছেন না। এরপর আমরা বেরিয়ে এলাম অফিস থেকে। বাসায় ফিরে ড্রয়িং রুমে বসে আলাপ শুরু হলো। ওয়েল নাও টেল মি হোয়াটস আপ, প্রশ্ন করলেন মেজর মালেক। স্যার, দ্য ম্যাটার ইজ ভেরি সিরিয়াস অ্যান্ড আর্জেন্ট, অ্যাট দ্য সেম টাইম কনফিডেন্সিয়াল। আমরা পালাবার সিদ্ধান্ত নিয়েছি, জবাব দিলাম আমি।
অপ্রত্যাশিত জবাবে কিছুটা চমকে উঠলেন মেজর মালিক। চুপ করে বসে রইলেন কিছুক্ষণ। কিচেনে ভাবি রান্না বান্না নিয়ে ব্যস্ত ছিলেন। জাস্ট মিনিট বলে উঠে গেলেন মেজর মালিক। অল্পক্ষণ পর সিগারেট হাতে ফিরে এসে বললেন, কি জানো, মাই ব্যাটম্যান ইজ নট দ্যাট রিলায়েবল, তাই বেটাকে পাঠিয়ে দিয়ে এলাম ক্যান্টিন থেকে সিগারেট আনতে। বুঝলাম, আমার কথার গুরুত্ব উপলব্ধি করে তিনি প্রিকশন নেবার জন্যই তিনি এমনটি করেছেন। নাও দেন, আর ইউ শিওর? একরাশ প্রশ্ন তার চোখে। জি স্যার, এভাবে আর চাকরি করার কোনো মানে হয় না। নিজের প্রতি ঘৃণা বাড়ছে। আজ আমাদের মতো লোকের প্রয়োজন স্বাধীনতার সংগ্রামকে এগিয়ে নেওয়ার জন্য। হোয়াট ডু ইউ থিঙ্ক স্যার? প্রশ্ন রাখলাম আমি। ওয়েল, ইউ মে বি রাইট, কিন্তু সংগ্রাম সম্পর্কে কোনো সঠিক তথ্যই তো আমরা জানতে পারছি না। সে অবস্থায় এ ধরনের পদক্ষেপ নেওয়াটা কি যুক্তিসঙ্গত হবে? উডন্ট ইট বি টু রিস্কি? পাল্টা প্রশ্ন রাখলেন মেজর মালিক। আপনার কথায় যুক্তি আছে, কিন্তু যেভাবে এখান থেকে জরুরি ভিত্তিতে রিইনফরমেন্স পাঠানো হচ্ছে আর পূর্ব পাকিস্তান থেকে লাশ আসছে, তাতে করে এতটুকু নিশ্চয়ই প্রমাণিত হয় যে সেখানে কিছু একটা ঘটছে। তদুপরি ইন্টারন্যাশনাল মিডিয়া কি সবটাই মিথ্যা প্রচারণা চালাচ্ছে বলে মনে করেন আপনি? জোরালো যুক্তি তুলে ধরলাম আমি। ওয়েল দেন, হোয়াট ক্যান আই ডু ফর ইউ ইন দিস ভেঞ্চুর অফ ইয়ার্স? জানতে চাইলেন মেজর মালিক। আমরা হারুনাবাদ থেকে শ্রীকরণপুর পৌঁছার চেষ্টা করব। সব দিক বিবেচনা করে এ পথই সর্বোত্তম বলে বিবেচনা করছি আমরা। ইউর ডিসিশন ইজ রাইট। চমন বর্ডার ছাড়া এটাই সবচেয়ে ভালো পথ নিঃসন্দেহে। এ পথে 2 থেকে 3 দিন সময় লাগবে। স্যার, আপনাকে অপারেশনাল ট্রেস করে দিতে হবে। অনুরোধ জানালাম আমি। ফুড হ্যাজ বিন সার্ভড। অ্যাপ্রন পরা ভাবি ন্যাপকিনে হাত মুছতে মুছতে টেবিলে যাবার অনুরোধ জানালেন। ভাবির আগমনে পরিবেশটাকে হালকা করে দেবার জন্য হঠাৎ করেই মেজর মালিক কথার মোড় ঘুরিয়ে দিয়ে বলে উঠলেন, এসো আগে পেট মোজো করা যাক। খালি পেটে ঠিক মতো চিন্তাও করা যায় না। সবাই গিয়ে টেবিলে বসলাম। বাচ্চারা সবাই স্কুলে। খাবার দেখে জিভে পানি এসে গেল। টাটকা মাছের বিভিন্ন ব্যঞ্জন। জিজ্ঞেস করলাম, ভাবি দ্য গ্রেট, এই জিনিসগুলো কোথা থেকে আমদানি করলেন? জবাবে ভাবি বললেন, ওরক থেকে আজ সকালে আনিয়েছি। কোয়েটা শহর থেকে 15-20 কিলোমিটার দূরে ছোট্ট একটা সবুজ উপত্যকা ওরক। একটি পাহাড়ি ঝর্ণা বয়ে যাচ্ছে উপত্যকার ঠিক মাঝ দিয়ে। বিভিন্ন ফলের গাছগাছালিতে ছেয়ে আছে উপত্যকাটা। চারিদিকে ঘিরে আছে পাহাড়ের গায়ে চিরসবুজ বন, আকর্ষণীয় পিকনিক স্পট। সেই ঝর্ণাতেই ট্রাউট এবং অন্যান্য জাতের মাছ পাওয়া যায়। বাঙালিরা সুযোগ পেলেই মাছ আনায় ওরক থেকে। আমরা ব্যাচেলর বয়স প্রায়ই গাড়ি ভর্তি করে মাছ নিয়ে এসে ইচ্ছে মতো যে কোনো ভাবির শরণাপন্ন হই টাটকা মাছ ভাতের স্বাদ মেটাতে। হইচই করে তৃপ্তি মিটিয়ে খাওয়া শেষ করে আমরা আবার ড্রয়িং রুমে এসে বসলাম। খাবার সুযোগে সবকিছু ভেবে নিয়ে আমার অনুরোধের জবাবটি ঠিক করে নিয়েছিলেন মেজর মালিক। সোফায় বসে সিগারেটে একটা শোক টান দিয়ে মেজর মালিক বললেন, ওয়েল, আই অ্যাডমায়ার ইউর কারেজ। আমি নিশ্চয়ই তোমাদের যথাসাধ্য সাহায্য করব। শুধু অনুরোধ, এ ব্যাপারটা আমার এবং তোমাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। ডেফিনেটলি স্যার, উই গিভ ইউ আওয়ার ওয়ার্ডস। আমি জবাব দিলাম, আমরা জোগাড় করেছি। মেজর মালিক জিজ্ঞাসু দৃষ্টি মেলে তাকাতেই তাড়াতাড়ি বললাম, নট ফ্রম মাই রেজিমেন্ট, ফ্রম এলসওয়্যার। স্বস্তির নিঃশ্বাস ফেলে হাঁপ ছেড়ে যেন বাঁচলেন মেজর মালিক। দেন ব্রিং দেম টু মি টুমোরো, বললেন মেজর মালিক। নট টুমোরো, এখনই ম্যাপশিটসগুলো দিয়ে যাচ্ছি আপনাকে। কাল এসে নিয়ে যাব। মতিকে পাঠালাম গাড়ি থেকে ম্যাপশিটসগুলো নিয়ে আসার জন্য। সেগুলো নিয়ে মতি ফিরে এলো। ম্যাপশিটসগুলো পরখ করে মেজর মালিক বললেন, ইনক্রেডিবল। জিনিসগুলো উঠিয়ে নিয়ে কোনো গোপন জায়গায় রেখে ফিরে এসে যোগ দিলেন আমাদের সাথে। আমরা তবে আজ উঠি স্যার। স্টিল এ লট টু বি ডান। বুঝেছি। কি জানো ডালিম, তোমাদের মতো দেশপ্রেমিকদের প্রচেষ্টায় বাংলাদেশ স্বাধীন হবে নিশ্চয়ই, ইনশাল্লাহ। ইচ্ছে হচ্ছে আমিও তোমাদের সাথে পালিয়ে যাই, কিন্তু সেটা সম্ভব নয়। পরিবারের দায়িত্ব বাধা হয়ে আছে। হাউ ক্যান আই লিভ দেম অ্যান্ড গো? ভারী গম্ভীর গলায় কথাগুলো বলছিলেন মেজর মালিক। আপনি ঠিকই বলেছেন স্যার, কিন্তু আমাদের সাহায্য করে আপনি তো কম অবদান রাখলেন না স্যার। সেভাবে বিচার করলে আপনিও তো একজন মুক্তিযোদ্ধা। আমরা বেঁচে থাকলে আপনার এই অবদানের কথা দেশবাসী জানবে।
বিশ্বাস করেন স্যার, আপনি একমাত্র সিনিয়র অফিসার যার কাছ থেকে আন্তরিকতা, সহানুভূতি ও সহযোগিতা পেলাম। বাকি সবাইকে চেনা হয়ে গেছে। অল আর পেপার টাইগার্স। তারা ভীতু, স্বার্থপর, মুখে মুখেই সব বাঙালি, এর বেশি কিছু নয়। আমার কথায় মেজর মালিকের চোখে পানি এসে গিয়েছিল। হই হুল্লোড়বাজ বলে পরিচিত মেজর মালিকের মাঝে সাচ্চা বাঙালি দেশপ্রেমিক মেজর মালিককে খুঁজে পেয়ে তার প্রতি শ্রদ্ধা অনেক বেড়ে গিয়েছিল। সালাম জানিয়ে উঠে পড়লাম। গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে এলেন তিনি। গাড়িতে বসতে যাচ্ছি ঠিক তখন আবেগে আমাকে এবং মতিকে জড়িয়ে ধরে বলে উঠলেন, আই উইশ ইউ অল ওয়েল বয়েস, টেক কেয়ার। ফিরে এলাম মেসে। সত্যি অদ্ভুত লোক মেজর মালিক, বলল মতি। আমিও কিন্তু ভাবিনি তার কাছ থেকে ঠিক এতটা সহযোগিতা পাব। সত্যি পৃথিবীতে মানুষ চেনা দেয়। জবাব দিলাম। আরও কয়েকটি বিষয়ে আলাপ আলোচনার পর মতি চলে গেল। লেফটেন্যান্ট সুমি ফিরে যাচ্ছে লাহোরে। ভাবলাম ওর কাছ থেকেই চেয়ে নেব কম্পাস এবং বাইনোকুলার। যাবার আগের দিন বিদায় নিতে এসেছে সুমি। টকটকে ফর্সা, ওয়েল বিল সুদর্শন যুবক সুমি। সব সময় মিষ্টি হাসি মুখে লেগেই আছে। সেদিন তাকে খুব মলিন দেখাচ্ছিল। সুমি, খারাপ লাগছে লাহোর ফিরে যেতে, তাই না? জিজ্ঞেস করলাম। ঠিক বলেছেন স্যার, আপনাদের সাথে বেশ কেটে যাচ্ছিল সময়গুলো হেসে খেলে। আপনাদের ছেড়ে যেতে মন কিছুতেই চাচ্ছে না, কিন্তু এর বিকল্প তো কিছু নেই, যেতে তো হবেই। আপনার কথা কখনো বলতে পারবো না স্যার। আপনি না থাকলে লাইফ আউট হিয়ার উড হ্যাভ বিন হেল অ্যান্ড মোস্ট বোরিং। সুমি, আজ তোমাকে একটা অনুরোধ করব। রক্ষা না করতে পারলে কথা দাও, এ ব্যাপারে তুমি কাউকে কিছু বলবে না। কি এমন কথা স্যার, যার জন্য এমনিভাবে আমাকে লজ্জা দিচ্ছেন? সুমির কথায় আন্তরিকতা ফুটে উঠল। ওকে বিশ্বাস করা চলে। আমি পালিয়ে গিয়ে স্বাধীনতা সংগ্রামে যোগ দেব ঠিক করেছি। রাজস্থান বর্ডার দিয়ে ক্রস করব। তোমার কম্পাস এবং বাইনোকুলারটা পেলে সুবিধে হয়। ফ্যান্টাস্টিক, গ্রেট আইডিয়া। আমি নিশ্চয়ই দেব কম্পাস এবং বাইনোকুলার। আমাকে কি সঙ্গে নিতে পারেন না স্যার? আকুতি ঝরে পড়ল ওর অনুরোধে। আই বেগ অফ ইউ স্যার, প্লিজ টেক মি অ্যালং। আমাকে সঙ্গে নিয়ে চলুন। ওয়েল সুমি, থ্যাংকস এ লট। আই শ্যাল রিমেইন এভার গ্রেটফুল ফর ইউর হেল্প। কিন্তু তোমাকে সঙ্গে নেবার ব্যাপারে ঠিক এই মুহূর্তে কোনো জবাব দিয়ে আমার পক্ষে সম্ভব নয়। আই হোপ ইউ ডোন্ট মাইন্ড। আমাকে একটু ভাববার সময় দিতে হবে। দ্যাটস ফাইন স্যার, ডু টেক ইউর টাইম, বাট বি শিওর, even if you decide not to take me along for some reason, you will get the things which you have asked for. আমিও কিছুই মনে করব না, উঠি আসতে হলে। না না, সে কি করে সম্ভব? লাঞ্চের সময় হয়ে গেছে, লাঞ্চ করে যাবে তুমি। বলেই খাবারের ব্যবস্থা করার নির্দেশ দিলাম পেয়ারাকে ডেকে। খাওয়ার পর সুমি যাবার জন্য বিদায় চাইল। আমি বললাম, সন্ধ্যায় মেসে থেকো, আমি আসব। সম্মতি জানিয়ে চলে গেল সুমি। সুমি চলে যাবার পর আমিও বেরিয়ে পড়লাম। মতি ও নূরকে সঙ্গে করে সোজা ক্যাপ্টেন তাহেরের ওখানে। অনেক আলোচনার পর ঠিক হলো সুমিকেও সঙ্গে নেওয়া হবে। সন্ধ্যার একটু আগেই সুমির ওখানে গিয়ে হাজির হলাম আমি একাই। প্ল্যানিং এই স্টেজে গোপনীয়তা রক্ষা করার জন্যই স্ট্রিক্ট কম্পার্টমেন্টেশন মেনে চলা হচ্ছিল। নিড টু নো বেসিসে যোগাযোগ রক্ষা করে চলেছিলাম আমরা অতি সতর্কতার সাথে। সুমি আমার অপেক্ষা করছিল। ঘরে ঢুকে দেখি ওর ব্যাটম্যান সবকিছু গোছগাছ করছে। যাত্রার প্রস্তুতি। লেটস হ্যাভ চাইনিজ বলেই গাড়িতে সুমিকে তুলে দিয়ে সোজা চলে গেলাম চায়না ক্যাফেতে। খাওয়ার ফাঁকে ফাঁকে আলাপ হচ্ছিল। স্যার, ইউ সেইড রাজস্থান ইজ দ্য সেক্টর, ইজ দ্যাট কারেক্ট? সুমি জানতে চাইল। দ্যাটস রাইট, জবাব দিলাম। তাহলে আপনার সাথে তো আমার যাওয়া কিছুতেই সম্ভব হবে না। আপনি তো জানেন আই এম অ্যালার্জিক টু স্যান্ড। বালির স্পর্শে আমার সমস্ত গায়ে চুলকানি শুরু হয়ে যায়। তা এর জন্য আপনার কোনো অসুবিধা হোক সেটা আমি চাই না। তাই সিদ্ধান্ত নিয়েছি আই শ্যাল স্টে ব্যাক। সত্যিই তো, এ কথা গতকাল আমাদের খেয়ালই আসেনি। আই ডোন্ট ওয়ান্ট টু বি এ লায়াবিলিটি। এতে আপনার বিপদ হতে পারে। আমার জন্য আপনার পথে কোনো বাধার সৃষ্টি হোক সেটা আমি চাই না। ছলছল চোখে কথাগুলো বলছিল সুমি। আমি ওর হাত ধরে ওকে সান্ত্বনা দিয়ে বললাম, ডোন্ট ফিল সো ব্যাড। আমার সাথে মরুপথে যেতে পারছো না, তাতে কি হয়েছে? দ্যাটস নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। এখান থেকে যাওয়ার পর লাহোরের কসুর কিংবা ওয়াগা বর্ডার দিয়ে তো তুমি পালাবার চেষ্টা করতে পারবে। আমার কথায় সুমির চোখ উজ্জ্বল হয়ে উঠল।
তাই তো লাহোর থেকেই ক্রস করাটা সহজ হবে আমার জন্য। আই প্রমিস ইউ স্যার, লাহোরে পৌঁছেই পালাবার চেষ্টা করব, যে করেই হোক না কেন। নিশ্চয়ই করবে। আমি পরম করুণাময়ের কাছে দোয়া করব যাতে তুমি তোমার প্রচেষ্টায় সফল হও। দুজনে ফিরে এলাম সুমির মেসে। সমস্ত মেসটাই ঘুমিয়ে পড়েছে। একে অপরকে জড়িয়ে ধরলাম। সুমি, থ্যাংকস এ লট ওনস অ্যাগেইন ফর অল দ্যাট ইউ হ্যাভ ডান ফর মি। আমার জন্য দোয়া করো। বেঁচে থাকলে স্বাধীন বাংলাদেশে দেখা হবে ইনশাআল্লাহ। আদারওয়াইজ গুড লাক অ্যান্ড গুড বাই মাই ফ্রেন্ড। আবেগ এবং বিচ্ছেদের অনুভূতি সব মিলিয়ে চোখে পানি এসে গিয়েছিল নিজের অজান্তেই। সুমি ধরা গলায় বিদায় জানালো। খোদা হাফেজ। টেক কেয়ার স্যার। মে আল্লাহ বি উইথ ইউ। সুমির দিকে আর চাইতে পারলাম না। দ্রুত পায়ে গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকে বসলাম। ইঞ্জিনে স্টার্ট দিয়ে ঝড়ের বেগে গেট দিয়ে বেরিয়ে এলাম। রিয়ার ভিউ মিররে দেখলাম সুমি তখনও পড়ছে দাঁড়িয়ে হাত নাড়ছে। এ পর্যন্ত সবকিছুই ঠিক মতোই এগোচ্ছিল। হঠাৎ করে ঘটল প্রথম বিপর্যয়। আকস্মিকভাবে ক্যাপ্টেন তাহেরের বদলির অর্ডার এসে গেল। এবটাবাদে বেলুচ সেন্টারে তার পোস্টিং হয়েছে। অবিলম্বে তাকে যোগদান করতে হবে। খবরটা পেয়েই মথি, নূর এবং আমি ছুটে গেলাম তার কাছে। মেসে গিয়ে পৌঁছতেই তিনি জানালেন কালই তাকে বাই এয়ার চলে যাবার নির্দেশ দেওয়া হয়েছে। একই বিভ্রাট, কি করব এখন আমরা? জবাবে ক্যাপ্টেন তাহের বলল, ইটস ওকে, এই অবস্থায় তোমাদের সাথে আমার যাবার কোনো সম্ভাবনা নেই, বাট সো হোয়াট, আমি এবটাবাদ থেকে পালাবার চেষ্টা করব। তোমরা তোমাদের প্ল্যান অনুযায়ী এগিয়ে যাও, তবে যত তাড়াতাড়ি সম্ভব প্ল্যান এক্সিকিউট করতে হবে। বুঝতে পারলাম পোস্টিং অর্ডার একবার যখন আসা শুরু হয়েছে তখন যে কোনো সময় মতি ও নূরের কিংবা আমার পোস্টিং পড়তে পারে। একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার আগেই আমাদের কেটে পড়তে হবে। পরদিন সকালে ক্যাপ্টেন তাহেরকে এয়ারপোর্টে বিদায় জানিয়ে ফিরে এলাম। আশ্চর্য ব্যক্তিত্ব ক্যাপ্টেন তাহের। তরুণ চৌকস কমান্ডার অফিসার। সবে মাত্র রেঞ্জার্স কোর্স শেষে আমেরিকা থেকে ফিরেছেন। ফেরার পরপরই ডিটেইলড হয়ে কোয়েটাতে এসেছিলেন সিনিয়র ট্যাকটিক্যাল কোর্স করতে। স্বল্পভাষী, অসীম সাহসী, তেজদীপ্ত চেহারা, অস্বাভাবিক মনোবল ও আত্মপ্রত্যয়ের অধিকারী যুবক ক্যাপ্টেন তাহের দেশপ্রেমের এক দুর্লভ নিদর্শন। অল্প দিনের মধ্যেই আমাদের মন জয় করে ফেলেছিলেন তিনি। অত্যন্ত আপন হয়ে উঠেছিলাম আমরা। পাকিস্তান থেকে আগত মুক্তিযোদ্ধাদের মধ্যে মতি, নূর এবং আমি সর্বপ্রথম পাকিস্তান থেকে পালিয়ে এসে মুক্তিযুদ্ধে যোগদান করতে সক্ষম হয়েছিলাম। দ্বিতীয় ব্যাচে এসেছিলেন মেজর মঞ্জুর, ক্যাপ্টেন জিয়াউদ্দিন এবং ক্যাপ্টেন তাহের। তারা এসেছিলেন শিয়ালকোট সেক্টর দিয়ে। আমরা একসাথে যুদ্ধ করেছি, কাঁধে কাঁধ মিলিয়ে। স্বাধীনতার সংগ্রামকালে এবং পরবর্তীকালে বাংলাদেশের গণমানুষের মুক্তি সংগ্রামে বীর মুক্তিযোদ্ধা কর্নেল তাহেরের নিঃস্বার্থ অবদান এবং আত্মত্যাগের ইতিহাস সর্বজনবিদিত। কিংবদন্তির নায়ক কর্নেল তাহেরের আত্মগাথা শ্রদ্ধার সাথে স্মরণ করবে বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের দেশপ্রেমিকরা। বাংলাদেশের ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা থাকবে তার নাম। কোনো অপচেষ্টাই শহীদ তাহেরের স্মৃতিকে ম্লান করে দিতে পারবে না বাংলার মাটিতে। কর্নেল তাহের মরেও অমর হয়ে আছেন আর থাকবেনও চিরদিন। ক্যাপ্টেন তাহেরের হঠাৎ বদলিতে ভেঙে পড়লেও আমরা নিজেদের সামনে নিলাম। তার চলে যাবার পর পুরো দমে আমরা আমাদের পরিকল্পনার কাজ এগিয়ে নিয়ে চললাম। সুমির পিস্তলটা পাওয়ায় আমাদের সুবিধা হলো। আমার ব্যক্তিগত হাতিয়ারের মধ্যে রয়েছে একটা পিস্তল আর একটা রিভলভার। সুমির পিস্তলটা আমাদের হাতিয়ারের সমস্যার সমাধান করে দিল। ক্রমান্বয়ে আমাদের সব প্রস্তুতি প্রায় শেষ হয়ে এলো। এখন শুধু সময় ও সুযোগের অপেক্ষা। ইতিমধ্যে আমাদের 16 ডিভিশনের ইউনিটগুলোকে জরুরি ভিত্তিতে পূর্ব পাকিস্তানে পাঠানো হচ্ছে। যে সমস্ত ইউনিটগুলো পাঠানো হচ্ছে সেগুলো থেকে বাদ দেওয়া হচ্ছে বাঙালি সদস্যদের। এ থেকে ধরে নিলাম খুব শীঘ্রই আমার পোস্টিং অর্ডার এসে যাবে। আমার ইউনিটে আমরা মাত্র 2 জন বাঙালি হলেও তাই প্রায় একই সময়ে নূর এবং আমার পোস্টিং অর্ডার এসে গেল। আমাকে যেতে হবে খারিয়ায় আর নূরকে যেতে হবে কোহাট। একই সময়ে পোস্টিং অর্ডার পাওয়ায় দুজনেই খুশি হলাম। এতে আমাদের মুভমেন্ট কোঅর্ডিনেট করতে সুবিধা হবে। আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পোস্টিং অর্ডার পেয়ে নতুন জায়গায় যাওয়ার পথেই কেটে পড়ব আমরা। এতে করে খুব সহজেই সপ্তাহখানেকের জয়েনিং টাইম কাজে লাগানো যাবে।
কিন্তু সমস্যা দেখা দিল মতিকে নিয়ে। যে কোনো কারণেই হোক না কেন ওর পোস্টিং অর্ডার আসতে দেরি হচ্ছিল। ঠিক হলো কিছু একটা করা দরকার। স্কুলে আটকে পড়া সব বাঙালিরাই প্রায় চলে গেছে পশ্চিম পাকিস্তানের বিভিন্ন ইউনিটে। হঠাৎ মতির মাথায় একটা বুদ্ধি এলো। ও সরাসরি পিন্ডিতে MS ব্রাঞ্চের সাথে যোগাযোগ করে জানতে চাইল বেঙ্গল রেজিমেন্টের অফিসারদের পোস্টিং ইনচার্জকে। ভাগ্যক্রমে জানা গেল ওই বিভাগের দায়িত্বে যে কর্নেল সাহেব রয়েছেন তিনি মতির পূর্ব পরিচিত। কর্নেল সাহেব মতির এক স্কুলমেটের বাবা। পরিচয় জানার পর মতি আবদার করে বসল, আঙ্কেল, স্কুলের আটকে পড়া সবারই পোস্টিং হয়ে গেছে, শুধু আমিই পড়ে রয়েছি। আমার একটা গতি করুন, একাকিত্বের যন্ত্রণা আমাকে কুরে কুরে খাচ্ছে। প্লিজ আঙ্কেল, ইউ গট টু ডু সামথিং ফর মি অ্যাজ সুন অ্যাজ পসিবল। জবাবে কর্নেল বললেন, তুমি চিন্তা করো না, আজই আমি তোমার পোস্টিং অর্ডার পাঠিয়ে দিচ্ছি। 6th ইস্ট বেঙ্গল রেজিমেন্ট পেশোয়ারে যাওয়ার জন্য তুমি প্রস্তুত হও। মতি কর্নেল সাহেবকে ধন্যবাদ জানিয়ে বলেছিল সম্ভব হলে পেশোয়ার যাবার পথে মুলতান হয়ে যাবার চেষ্টা করবে ও। উদ্দেশ্য কর্নেল সাহেবের পরিবারের সবার সাথে দেখা করে যাওয়া। পুরো পরিবারের সাথেই মতি পূর্ব পরিচিত। কথা শেষে মতি আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠল। ইটস অল ডান স্যার, ওয়েল ডান ইনডিড, ইটস রিয়েলি গ্রেট। কর্নেল আঙ্কেলের কথা মতো পরদিনই মতি তার পোস্টিং অর্ডার হাতে পেল। আমরা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। গেমস থেকে ফিরে এক্সারসাইজ করছিলাম মেসে। মতি ও নূর এলো। দুজনেই খুব রিল্যাক্সড। এক্সারসাইজ শেষ করে ফ্রেশ হয়ে তিনজনেই গিয়ে বসলাম লনে। ঠিক করা হলো নূর রওনা হবে ট্রেনে করে কোয়ার্টের পথে। কিন্তু পথিমধ্যে ভাওয়ালপুরে নেমে যাবে নূর। সেখানে সার্কিট হাউসে অবস্থান নেবে নূর। মতি ও আমি ওর যাত্রার পরদিন ভাওয়ালপুরে তার সাথে মিলিত হব। মতি এবং আমি কিভাবে যাব সে ব্যাপারে কিছুই আলাপ হলো না। আমাদের অঙ্গীকার অনুযায়ী কেউ এই বিষয়ে কোনো প্রশ্ন করল না। আলাপ শেষে ক্লাবে চলে গেলাম তাম্বুলা নাইট অ্যাটেন্ড করার জন্য। আমাকে কমান্ডিং অফিসার নির্দেশ দিলেন যত তাড়াতাড়ি সম্ভব গোছগাছ করে খারিয়া চলে যেতে। স্বাভাবিকভাবে আমি ব্যস্ত হয়ে পড়লাম গোছগাছ নিয়ে। সমস্ত মালপত্র ব্যাটম্যানকে দিয়ে এপ্রিলের প্রথম সপ্তাহের শেষের দিকে ট্রেনে করে পাঠিয়ে দিলাম খারিয়ায়। সিওকে বললাম ট্রেনে না গিয়ে বাই এয়ার লাহোর হয়ে যাব। ট্রানজিট পিরিয়ডটা লাহোরে আমোদ ফুর্তি করে কাটিয়ে দিয়ে খারিয়াতে চলে যাব আমি। সমস্যা দেখা দিল সদ্য কেনা গাড়িটা নিয়ে। নতুন গাড়ি শখ করে কেনা, তাই বেচে দেওয়ার প্রশ্নই ওঠে না। এতে লোকজনের মনে সন্দেহের সৃষ্টি হতে পারে। তাই ঠিক করলাম আমার এক ঘনিষ্ঠ বন্ধুকে দিয়ে যাব গাড়িটা। এজাজ লাহোরের ছেলে, ওর পরিবারের সাথেও আমার ঘনিষ্ঠতা রয়েছে। আমাকেও তারা পরিবারের একজন হিসেবেই মনে করে। এজাজকে আমি বললাম, এজাজ, আমি বাই এয়ার লাহোর হয়ে যাচ্ছি, তুই আমার গাড়িটা রেখে দি, সুবিধা মতো লাহোরে পাঠিয়ে দিস। আমি পরে এক ফাঁকে খারিয়া থেকে লাহোর গিয়ে গাড়িটা নিয়ে আসব। এজাজ আমার প্রস্তাবে খুশি হয়েই রাজি হলো এবং বলল, ডোন্ট ইউ এভার থিঙ্ক অ্যাবাউট ইট, আই শ্যাল ম্যানেজ এভরিথিং, ইউ জাস্ট গো অ্যান্ড হ্যাভ ফান অ্যাট লাহোর। বাই দ্য ওয়ে, when are you planning to leave? Tentatively around mid-April, জবাব দিয়েছিলাম আমি। এভাবেই গাড়ির ঝামেলারও সুরাহা হলো। এরই মধ্যেই ঘটল চরম অঘটন। একদিন গেমসের পর স্কুলের মেসে অ্যান্টি রুমে বসেছিল নূর। কয়েকজন পশ্চিম পাকিস্তানি অফিসারও বসেছিল সেখানে। কথায় কথায় একসময় বাঙালি জাতি এবং শেখ মুজিব সম্পর্কে কটূক্তি করে নূরকে চটাবার চেষ্টা করছিল। ওদের একজন নূরকে উদ্দেশ্য করে বলল, नूर, तेरा तो किस्मत खुल गया रे। शेख मुजीब अभी तुझे एकदम से जनरल बना देगा। बास्टार्ड मुजीब इज ट्रेटर, डोंट यू थिंक सो? सारे बाঙালি কম হিন্দু है। উস্কানিমূলক এ ধরনের বক্তব্যে নূর ভীষণভাবে উত্তেজিত হয়ে ওদের কথার জবাবে গর্জে ওঠে, ইফ মুজিব ইজ এ গাদ্দার, দেন ইয়াহিয়া ইজ এ রোগ। হি ইজ কিলিং থাউজেন্ড অফ বেঙ্গলিস। He has laid those the force to rape and dishonor our mothers and sisters. Therefore, he is a bigger bastard. এই ধরনের কথা বলেই ক্ষান্ত হয়নি নূর। রাগের চোটে সামনের স্ট্যান্ডে রাখা প্রেসিডেন্টে ইয়াহিয়া খানের ছবি তুলে নিয়ে আছড়ে ফেলে দিয়ে তার উপর দিয়ে গট গট করে হেঁটে বেরিয়ে যায় নূর। প্রেসিডেন্টের ছবি পা দিয়ে মারিয়ে চূর্ণ বিচূর্ণ করার গুরু অপরাধে তখনই তার বিরুদ্ধে ওপেন অ্যারেস্টের আদেশ জারি করে স্কুল কর্তৃপক্ষ। শুরু হয়ে যায় কোর্ট মার্শাল প্রসিডিংস। ঘটনার আকস্মিকতায় আমারও মতির মাথায় বাজ ভেঙে পড়ে।
হতভম্ব হয়ে যাই আমরা। খবর পেয়েই ছুটে গেলাম ওর কাছে। এ কি করলে নূর? ক্ষণিকের উত্তেজনার বশে সবকিছু ভণ্ডুল করে দিলে কি করে? তোমার এই ধরনের হঠকারী কার্যকলাপের পরিণামে আমরাও বিপদে পড়তে পারি। তোমার সাথে আমাদের হৃদ্যতার কথা সবাই জানে। হাউ কুড ইউ বি সো স্টুপিড টু ডু এ থিং লাইক দ্যাট? শেম অন ইউ। এ ধরনের কাজ তোমার কাছ থেকে আশা করিনি। হঠাৎ করেই ওর উপর ভীষণ রাগ হলো। আই এম সরি স্যার, আই ওয়াজ টোটালি আউট অফ মাই হেড। যা ঘটেছে তার জন্য আমি লজ্জিত এবং অনুতপ্ত। এখন আমাকে নিয়ে বৃথা চিন্তা না করে প্ল্যান মতো আপনারা চলে যাওয়ার ব্যবস্থা করেন যত শীঘ্র সম্ভব। সামারি অফ এভিডেন্স শুরু হলে আপনাদের ডাক পড়া অসম্ভব কিছু নয়। কেসে জড়িয়ে পড়ার আগেই পালিয়ে যেতে হবে আপনাদের। আমার যা হবার তা হবে, কিন্তু আপনারা ফেঁসে পড়লে আর যাওয়ার সুযোগ হবে না। তাই আমার আন্তরিক অনুরোধ, প্লিজ প্লিজ লিভ মি অ্যালোন টু মাই ফেট অ্যান্ড জাস্ট থিঙ্ক টু এসকেপ অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল। আপনাদের কিছু হলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। ছেলে মানুষের মতোই ডুকরে কেঁদে উঠল নূর। ওকে সান্ত্বনা দেবার ভাষা খুঁজে না পেয়ে ভারাক্রান্ত হৃদয় নিয়ে ফিরে এলাম। হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল, এখন আমাদের কি করা উচিত ভেবে কোনো কুল কিনারাই পাচ্ছিলাম না। নূরের ভবিষ্যৎ ভেবে শঙ্কিত হয়ে পড়লাম। বেচারা নূর। অনেক তর্ক বিতর্কের পর ঠিক করলাম মতি এবং আমি 16ই এপ্রিল আমাদের যাত্রা শুরু করব। তখনকার দিনে করাচি থেকে একটি ফ্লাইট কোয়েটা মুলতান হয়ে লাহোর যেত প্রতিদিন। 16 তারিখের ওই ফ্লাইটেই রওনা হব আমি লাহোরের পথে। মতি স্কুল অ্যাডজুটেন্টকে জানিয়ে দিয়েছে ট্রেনে না গিয়ে ও বাই এয়ার ট্রাভেল করবে। পথিমধ্যে মুলতানে কয়েকদিন কর্নেল সাহেবের পরিবারের সাথে কাটিয়ে চলে যাবে পেশোয়ার। MS ব্রাঞ্চের কর্নেল সাহেবের নাম শুনে অতি স্বাভাবিকভাবেই তার প্রস্তাব মেনে নিয়েছিল স্কুলের অ্যাডজুটেন্ট। একই ফ্লাইটে আমাদের সিট বুক করলাম। ওপেন অ্যারেস্টে থাকার ফলে আমরা নূরের সাথে স্বাভাবিক যোগাযোগ রক্ষা করে চলতে পারছিলাম। ক্লোজড অ্যারেস্ট হলে ওর সাথে কোনো যোগাযোগ রাখা সম্ভব হতো না। নূর বন্দী হওয়ার পর থেকেই মানসিক অশান্তিতে ভুগছিলাম। ওকে বিপদের মধ্যে ফেলে রেখে চলে যেতে মন কিছুতেই সায় দিচ্ছিল না। ঘুরে ফিরে শুধু একটি কথাই মনে হচ্ছিল, কোনো মতেই কি নূরকে উদ্ধার করে আমাদের সাথে নিয়ে যাওয়া যায় না? অনেক চিন্তাভাবনার পর একটা উপায় আমার মাথায় এলো। 15 তারিখ সকালে গিয়ে উপস্থিত হলাম মতির মেসে। গিয়ে দেখি মতির ঘর একদম খালি। বুঝলাম মতি তার মালপত্র ব্যাটম্যানের সাথে পাঠিয়ে দিয়েছে ইতিমধ্যে। বাথরুমে গোসল করছিল মতি। অল্পক্ষণ পরই মতি বেরিয়ে এলো। কি ব্যাপার স্যার, এত সকালে আপনি? একটা বিশেষ ব্যাপারে আলাপ করতে এলাম। মতি, তুমি ভালো করেই জানো নূরের বন্দী হওয়ার পর থেকেই আমি ভীষণভাবে মানসিক অশান্তিতে ভুগছি। সর্বক্ষণ ওকে নিয়েই ভাবছি, বললাম আমি। নূরের বিষয় কিছু কি? আমার মানসিক অবস্থা আজ করেই বোধহয় প্রশ্নটা করল মতি। হ্যাঁ তাই, নূরকে সঙ্গে নেবার একটা আইডিয়া এসেছে মাথায়। আমাকে শেষ করতে না দিয়েই মতি বলে উঠল, আর ইউ ম্যাড স্যার? বন্দি অবস্থা থেকে তাকে নিয়ে যাবার কথা কি করে ভাবলেন? ওকে সঙ্গে নিলে আমরা ধরা পড়তে বাধ্য। আহা, আগে শোনোই না আমার আইডিয়াটা। মতিকে শান্ত করার চেষ্টা করলাম। বেশ, বলেন কি বলতে চান। দেখো মতি, নূরই প্রথম আমার কাছে পালিয়ে যাবার ইচ্ছা প্রকাশ করেছিল। মানছি হঠাৎ করে ও একটা ভুল করে ফেলেছে। মানুষ মাত্রই ভুল করতে পারে। তাছাড়া ওর ভবিষ্যৎটা একটু ভেবে দেখো। এই অবস্থায় ওকে অসহায় একা ফেলে রেখে যেতে বিবেকে বাঁধছে। ওকে ফেলে রেখে যাওয়াটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না মতি। বাট দেন হাউ? প্রশ্ন মতির। শোনো মন্দি, আমি ওর জন্য 3 দিনের অ্যাটেন্ড সি জোগাড় করে আজই ওকে রওনা করিয়ে দিতে চাই ভাওয়ালপুরের উদ্দেশ্যে। ওখানে পৌঁছে সে অপেক্ষা করবে আমাদের জন্য। আমাদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে ওকে কিছুই বলা হবে না। শুধু এতটুকুই বলা হবে, আগামীকাল ভাওয়ালপুর স্টেশনে ওর সাথে নির্ধারিত সময়ে আমাদের দেখা হবে। সময় দুপুর 2টা থেকে 3টার মধ্যে। দ্যাটস অল। এ ব্যাপারে কোনো প্রশ্ন না করে ও যদি যেতে রাজি হয়, তবে লেটস টেক হিম। If at all something goes wrong with him on his way, even then we would be safe, as he wouldn't be in a position to reveal anything about our route or the next step, and thus our secret will not be compromised. What do you say? ঠিক আছে, বুঝলাম আপনার প্ল্যানে যুক্তি আছে, কিন্তু অ্যাটেন্ড সি কি করে জোগাড় করবেন? প্রশ্ন মতির। ফার্স্ট অফ অল টেল মি, ডু ইউ অ্যাগ্রি অর নট?
to take him with us on principle. Well, it is still risky, but I shall buy it. জবাবে বলল মতি। আনন্দে মতিকে জড়িয়ে ধরে বললাম, থ্যাঙ্কস, ইউ আর রিয়েলি গ্রেট মতি। নাও কাম অ্যালং অ্যান্ড সি হোয়াট আই ডু। গাড়ি করে ছুটে গেলাম সিএমএইচে স্টাফ সার্জেন্ট ক্যাপ্টেন জামালের কাছে। আমি যখন ঢাকা কলেজের ছাত্র, তখন ঢাকা মেডিকেল কলেজে পড়তেন জামাল। ছাত্র রাজনীতি করার সুবাদে পরিচয় হয়। আমাদের সেই পরিচয় আর্মিতে যোগদানের পর আরও ঘনিষ্ঠ হয়ে ওঠে। বয়সে ক্যাপ্টেন জামাল আমার চেয়ে কিছুটা বড় হলেও আমরা একে অপরকে তুমি বলে সম্বোধন করতাম। সিএমএইচের আউট পেশেন্টে গিয়ে দেখি জামাল রোগী দেখায় খুবই ব্যস্ত। এক ফাঁকে এগিয়ে এসে বলল, কি বন্ধু, হাসপাতালে কেন? বসো, কিছুক্ষণ একটু হালকা হইয়া লই। জবাবে বললাম, না দোস্ত, বসানোর সময় নাই, খুব একটা জরুরি কামে আইছি। কও তৈলে। মতিকে সংক্ষেপে পরিচয় করিয়ে দিয়ে বললাম, কাইল যাইতাছি, দেখা না কইরা গেলে তো আমার কয়েকটা ফেলাইতা, তাই খোদা হাফেজ কইতে আইলাম। কিন্তু দোস্ত, যাওনের আগে একটা শেষ আবদার লই আইছি। নূরের লাইগা 3 দিনের অ্যাটেন্ডেন্স লেখা দাও। বেচারার মন মেজাজ খুবই খারাপ। নূরের ঘটনা কয়টার সব বাঙালির মনেই সমবেদনার উদ্রেক করেছিল। অনেকেই ওর প্রতি ছিল সিম্প্যাথেটিক। ক্যাপ্টেন জামান ছিল তাদেরই একজন। মুহূর্তে নির্দ্বিধায় এর একটা চিট প্যাডে লিখে সেটা আমার হাতে দিয়ে জামাল বলল, এরই মধ্যে একদিন সময় কইরা জামনে দেখতে পুয়োতারে। পোলাটা খামোখা নিজের কি বিপদেই না ফেলাইতেছে আল্লাহই জানেন। ইয়ং ব্লাড, কোনকা গুর্মি বুঝলা বন্ধু। অনেক আফসোস করেই কথাগুলো বলছিল জামাল। ঠিক কইছো দোস্ত, এখন তাইলে যাই। বাবিরে বুঝাইয়া কইও সময়ের অভাবে দেখা করতে পারলাম না। বুঝতেই পারো কি তাড়াহুড়ার মধ্যে আছি। আল্লাহ হাফেজ। বিদায় জানিয়ে বেরিয়ে এলাম। বিকেল 3:30 বোলান এক্সপ্রেসে তুলে দিতে হবে নূরকে। লাঞ্চ সেরে মতি ও আমি সোজা চলে গেলাম নূরের মেসে। গিয়ে দেখি নূর লুঙ্গি পরে খালি গায়ে শুয়ে আছে। গেট আপ ইউলেজিভাম। আওয়াজ পেয়ে চোখ খুলে লুঙ্গি বাঁধতে বাঁধতে উঠে বসল নূর। বিনা প্রশ্নে আমার কথা মেনে নিতে রাজি থাকলে তোমাকে সঙ্গে নিয়ে পালাতে পারি, বলো রাজি। আমার কথা বলার ধরনে প্রথমে কিছুটা ভরকে গিয়েছিল নূর, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বলল, কিন্তু। কোনো কিন্তু নয়, সময় নষ্ট না করে বলো রাজি। দৃঢ়তার সাথে জিজ্ঞেস করলাম আবার। রাজি, জবাব দিল নূর। বেশ, এবার শোনো মনোযোগ দিয়ে। ইউ হ্যাভ 3 days attendance, means complete bed rest. Okay, send this cheat to the adjutant through your Batman, then give him ছুটি for 3 days. Call him now and do as I said. নূর তখনই তার ব্যাটম্যানকে ডেকে তাকে নির্দেশ দিল চিটটা অ্যাডজুট্যান্টের কাছে পৌঁছে দিয়ে ছুটিতে বাড়ি চলে যাওয়ার জন্য। অপ্রত্যাশিত একসাথে 3 দিনে ছুটি পেয়ে ব্যাটার 32 দাঁত আর বন্ধই হচ্ছিল না। খুশির ঠেলায় গদগদ হয়ে লম্বা একটা সেলুট মেরে ছুটে চলে গেল হুকুম তামিল করতে। বেশ, এবার শোনো মনোযোগ দিয়ে। ইউ হ্যাভ 3 days attendance, means complete bed rest. Okay, send this cheat to the adjutant through your Batman, then give him ছুটি for 3 days. Call him now and do as I said. এবার কাপড় পরে তৈরি হয়ে নাও। একটা হ্যান্ডব্যাগে 2 প্রস্থ এক্সট্রা চেঞ্জ করে নাও জলদি। তোমাকে বোলান এক্সপ্রেস ধরতে হবে। লাহোর পর্যন্ত টিকিট থাকবে, কিন্তু ভাওয়ালপুরে নেমে যাবে তুমি। সেখানে সার্কিট হাউসে অবস্থান নেবে তুমি। আগামীকাল দুপুর 2টা থেকে 3টার মধ্যে ভাওয়ালপুর স্টেশনে আমরা মিলিত হব ইনশাআল্লাহ। ভাওয়ালপুর পৌঁছে একটা কাজ করতে হবে তোমাকে। সেখান থেকে ভাওয়ালনগর যাবার উপায় কি কি এবং কোন উপায়ে কতটুকু সময় লাগবে সেটা জেনে রাখতে হবে তোমাকে। All the way you will behave like an army officer traveling to your place of posting at Bawalnagar. Am I clear? Yes, sir. বলেই ছোট একটা হ্যান্ডব্যাগে অতি প্রয়োজনীয় সবকিছু গুছিয়ে নিয়ে নূর তৈরি হয়ে নিল। ওকে গাড়িতে তুলে নিয়ে আমরা ছুটলাম রেলওয়ে স্টেশন। বোলান এক্সপ্রেস প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। একটা ফার্স্ট ক্লাস কুপেতে নূরের জন্য একটা সিট রিজার্ভ করা হলো। নির্দিষ্ট কামরায় উঠে বসলাম আমরা। পকেট থেকে 5,000 টাকা, একটা পিস্তল এবং 25টা গুলি নূরের হাতে তুলে দিলাম। কোনো কথা না বলে সেগুলো ব্যাগে ভরে রাখলো নূর। কিছুক্ষণ পর গাড়ি ছাড়ার ঘন্টা এবং হুইসেল দুটোই বেজে উঠল। নূরকে জড়িয়ে ধরে বললাম, টেক কেয়ার, সি ইউ টুমরো।
খুদা হাফেজ। গাড়ি নড়ে উঠল। আমরা প্ল্যাটফর্মে নেমে পড়লাম। তীব্র হুইসেল বাজাতে বাজাতে বোলান এক্সপ্রেস স্টেশনে ছেড়ে বেরিয়ে গেল। আমরাও ফিরে এলাম। আজ রাতে ডিভারডি এর তরফ থেকে আওয়ার ফেয়ারওয়েল ডিনার। তাই মতিকে মেসে নামিয়ে দিয়ে ফেরার সময় বললাম, কাল এয়ারপোর্টে দেখা হবে। মেসে সে রাতে ডিভারডি এর ব্যান্ডের সাথে অনেক রাত অবধি পানাহার চলল। ব্যান্ডের তালে তালে নাচ গানও হলো রেওয়াজ অনুযায়ী। বেশ কিছুটা ক্লান্তি অনুভব করছিলাম সারাদিনের ব্যস্ততায়। তার উপর মাথায় রয়েছে নূরের ব্যাপারে টেনশন। কিন্তু কিছুই করার নেই। সব চিন্তা মনে চেপে রেখে স্বাভাবিকভাবেই সব ফর্মালিটি শেষ করে অনেক রাতে ফিরে এলাম নিজের কামরায়। সেদিন হঠাৎ করে এক পশলা বৃষ্টি হওয়ায় বেশ একটু ঠান্ডা পড়েছে। তাই বিয়ারা ঘরের ফায়ার প্লেসে আগুন জ্বালিয়ে দিয়ে গেছে। সঙ্গে নেবার জিনিসপত্র আগেই গোছগাছ করে রাখা হয়েছে। টেবিলের উপর রাখা আমার সবচেয়ে প্রিয় ফটো অ্যালবাম দুটো। সাথেই আখরোটের সূক্ষ্ম কাজ করা লেটার বক্সে রাখা আছে নিম্মির লেখা চিঠিগুলো। বেড সাইড টেবিলের উপর ফটো স্ট্যান্ডে রাখা নিম্মির ছবিটাকে ভীষণ জীবন্ত লাগছে। মনে হচ্ছে ও যেন গভীর দৃষ্টিতে আমাকে পরখ করে দেখছে। এগুলো পুড়িয়ে ফেলতে হবে, কোনো সূত্র রাখা চলবে না। এতে করে সমূহ বিপদের সম্ভাবনা রয়েছে। ফায়ার প্লেসের সামনে একটা চেয়ার টেনে নিয়ে বসে পোড়াবার আগে শেষবারের মতো অ্যালবামের ছবিগুলো দেখতে লাগলাম। প্রতিটি ছবির সাথে জড়িয়ে আছে এক একটা স্মৃতি। ফটো দেখা শেষ হলে অ্যালবাম দুটো ছুঁড়ে দিলাম ফায়ার প্লেসে। দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। চিঠিগুলো ফেলে দিলাম সেই আগুনে। মুহূর্তে আগুনের ক্লেরিয়ান শিখা গ্রাস করে নিল সব। কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল। সযত্নে তুলে রাখা এতদিনের অমূল্য সম্পদগুলোকে এভাবে বিসর্জন দিতে হবে সেটা কখনো ভাবিনি। আগুনের দিকে চেয়েছিলাম। দু চোখ বেয়ে নিজের অজান্তেই পানি গড়িয়ে পড়ছিল। অতীতের স্মৃতিতে তলিয়ে গেলাম আমি। মনে পড়ে গেল নিম্মির সাথে আমার প্রথম পরিচয়ের কথা। রিয়াজুল ইসলাম চৌধুরী বাপ্পির বোন নিম্মি। বাপ্পি আমার ঘনিষ্ঠতম বন্ধুর একজন। আমি, স্বপন, টুটু, হায়দার, বাপ্পি একে অপরের হরিহর আত্মা। ছুটিতে ঢাকায় এলে 24 ঘন্টা একসাথে থাকা, খাওয়া, হই হল্লোড় করে সময় কাটে আমাদের। কখনো সিনেমা, কখনো পিকনিক, নয়তো শিকার। এভাবেই আনন্দে কেটে যায় আমাদের সময় ঝড়ের বেগে। এসব কিছু ভালো না লাগলে চলে যাই সিলেটের চা বাগানে, কাপ্তাই, রাঙামাটি কিংবা কক্সবাজার, টেকনাফ। 1968 সালের ফেব্রুয়ারিতে ছুটিতে ঢাকায় এসেছি। হইচই করে কেটে যাচ্ছিল সময়। একদিন হায়দার খবর নিয়ে এলো যমুনার চরে মৌসুমী পাখির আগমন ঘটেছে প্রচুর, তাই শিকারে যেতে হবে। শিকারের প্রতি একটা অদ্ভুত নেশা ছিল হায়দারের। সেদিন রাতেই দল বেঁধে শিকারে বেরিয়ে পড়লাম। আরিচা ঘাট পর্যন্ত গাড়িতে, তারপর নৌকা যাত্রা। মধ্যরাতের পর খাওয়া দাওয়ার পর নৌকায় উঠলাম। পরদিন দুপুর পর্যন্ত শিকার করে শেষ বিকেলে ফিরে এলাম। শিকার ভালোই পাওয়া গেছে। একটা রাজহাঁস, 4টা চখা এবং 20টা বালিহাঁস। শীতকালে মৌসুমী পাখি সাইবেরিয়া থেকে উড়ে আসে বাংলাদেশে ঝাঁকে ঝাঁকে। গরমের শুরুতেই আবার উড়ে ফিরে যায় তুন্দ্রা অঞ্চলে। পাসপোর্ট কিংবা ইমিগ্রেশনের ঝামেলা নেই তাদের। যখন যেখানে খুশি উড়ে চলে যায় ওরা। শুধুমাত্র মানুষের কাছ থেকেই বৈষয়িক স্বার্থে এই স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। বাসায় ফিরতেই আমার ছোট 2 বোন মহুয়া ও কিয়া বায়না ধরে বসল। ব্রিটিশ কাউন্সিলে একটা ফাংশন হচ্ছে, সেখানে নিয়ে যেতে হবে। সারা দিন রাত শিকারের ধকলে সবাই ক্লান্ত। কেউই ওদের নিয়ে যেতে রাজি হলো না। ক্লান্ত থাকা সত্ত্বেও আমি ওদের মানা করতে পারলাম না। অনেক কষ্টে বাপ্পিকে সঙ্গে যাওয়ার জন্য রাজি হলাম। যখন ব্রিটিশ কাউন্সিলে পৌঁছলাম তখন রাত 9টার উপর। বারান্দায় কয়েকটি মেয়ে দাঁড়িয়ে আছে দেখতে পেলাম। ফাংশন, অথচ লোকজনের ভিড় নেই একদম। গাড়ি পোর্চের নিচে দাঁড় করাতেই মহুয়া কাছ নামিয়ে জিজ্ঞেস করল, এই নিম্মি, এদিকে এসো। নিম্মিটি আবার কি? দেখলাম একটি মেয়ে গাড়ির কাছে এগিয়ে এলো। কি এত ফাঁকা কেন? প্রশ্ন করল মহুয়া। ফাংশন শেষ, জানালো মেয়েটি। বাপ্পি ওকে উদ্দেশ্য করে বলে উঠল, তুমি এখন এখানে কি করছো? রিক্সা পাচ্ছি না, জবাব দিল মেয়েটি। মহুয়াই পরিচয় করিয়ে দিল, ভাইয়া, নিম্মি বাপ্পি ভাইয়ার বোন, আমাদের হলি ক্রসে পড়ে। বাপ্পিদের বাসায় যাওয়া আসা থাকলেও নিম্মির সাথে আগে পরিচয়ের সুযোগ হয়নি। চলো না ভাইয়া,
নিম্মিকে নামিয়ে দিয়ে আসি, ফাংশন যখন আর দেখাই হলো না। মহুয়া অনুরোধ করল, বেশ চল। নিম্মিকে গাড়িতে তুলে নিয়ে বাপ্পিদের বাসার দিকে রওনা হলাম। উজ্জ্বল শ্যামবর্ণের এক হারা গরনের নিম্মি কিয়া মহুয়ার সাথে পিছনের সিটে বসেছে, বাপ্পি আমার পাশের সিটে। রিয়ার ভিউ মিররে নিম্মিকে পরিষ্কার দেখা যাচ্ছিল। দেখলাম সুন্দর ফিগারের অধিকারিণী নিম্মি দেখতে আকর্ষণীয় এবং মিষ্টি। সবচেয়ে আকর্ষণীয় তার চুল। ঘন কালো চুলের একটা অসাধারণ মোটা বেনি হাঁটু ছড়িয়ে প্রায় গোড়ালির কাছ অবধি ঝুলছে। হাল ফ্যাশনে বাঙালি মেয়েদের মাঝে এ ধরনের ঘন কালো লম্বা চুল খুব একটা দেখা যায় না। গাঢ় নীল রঙের বুটিদার কামিজ ও চুড়িদার পায়জামা পরেছিল নিম্মি। কথা বলার ধরনও ভীষণ আন্তরিক। সবকিছু মিলিয়ে প্রাণবন্ত উজ্জ্বল প্রকৃতির নিম্মিকে প্রথম দেখাতেই ভালো লাগলো। সেই ভালো থেকেই ভালোবাসা। আশ্চর্য হয়েছিলাম নিজেই। স্কুল, কলেজ, ভার্সিটি জীবনে শুধুমাত্র লেখাপড়ার জন্যই নয়, বিভিন্ন কারণে বেশ নাম ডাক ছিল বরাবরই। এক নামে পরিচিত ছিলাম বিভিন্ন মহলে। মেয়েদের সাথে মেলামেশার অবাধ সুযোগও হয়েছে ছোটকাল থেকেই, কিন্তু প্রেম ট্রেমের ধার ধারিনি কখনো। দু একটা প্রেমপত্র, গল্পের বই আদান প্রদানের মাধ্যমে হাতে এসে পৌঁছায়নি তাও নয়, কিন্তু সেগুলো মনে তেমন একটা দাগ কাটতে সক্ষম হয়নি। ঘটনাগুলো নেহাত নেকামি বলেই মনে হয়েছে সবসময়। অবশ্য পছন্দ না হলেও প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে অনেক বন্ধু বান্ধবকেই নানাভাবে সাহায্য করতে হয়েছে এ পর্যন্ত ক্ষেত্র বিশেষে। ছাত্র রাজনীতি, খেলাধুলা, গান বাজনা, নাটক, সমাজসেবা ইত্যাদি নিয়ে মেতে থাকাটাই ছিল আমার নেশা। তাই মেয়েদের ব্যাপারে ধ্যান দেবার সময় ছিল না মোটেও। কাউকে দেখে তেমনভাবে আকর্ষণও বোধ করিনি কখনো। সেই আমি কিনা প্রথম দেখার ভালো লাগা থেকে একেবারে ভালোবেসেই ফেললাম নিম্মিকে। এমনটি বোধ হয় যাকে ভালো লাগে তাকে প্রথম দেখাতেই ভালো লাগে। প্রথমে নিজেকেই বিশ্বাস করতে পারছিলাম না। হয়তোবা ক্ষণিকের মোহ, কিন্তু না, এ তো মোহ নয়। এরপর যতই দিন গেছে নিম্মির প্রতি আকর্ষণ বেড়েছে আমার, গভীর হয়েছে আমার ভালোবাসা। এই এক অদ্ভুত অনুভূতি। প্রতিদানে নিম্মিও সবটুকু মন উজাড় করে ভালোবেসেছে আমাকে। তার পবিত্র, আন্তরিক ও নিঃস্বার্থ ভালোবাসার গহীন অতলে তলিয়ে গেছি আমি। নিম্মি তার প্রথম যৌবনের কুমারী মনের সবটুকু মাধুর্য বিলিয়ে দিয়ে একান্ত বিশ্বাসে আমাকে স্বীকার করে নিয়েছিল তার ভালোবাসার মানুষ হিসাবে। আমি স্থান পেয়েছিলাম তার মনের মণিকোঠায়। আমি ধন্য হয়েছি তার ভালোবাসা পেয়ে। আমাদের ভালোবাসাকে সানন্দেই গ্রহণ করে নিয়েছেন দুই পরিবারের সবাই, বিশেষ করে গুরুজনরা। খুশি হয়েছে বন্ধু বান্ধবরাও। এবার ছুটি থেকে ফেরার আগে আমাদের বিয়ের ব্যাপারেও সব ঠিকঠাক হয়ে গেছে। এই বছরের শেষাশেষি কিংবা আগামী বছরের প্রথম দিকে আমাদের বিয়ে হবে ঠিক হয়েছে। কিন্তু হঠাৎ করেই দৈবচক্রে সবকিছুই উলটপালট হয়ে গেল। ভবিষ্যৎ হয়ে উঠল অনিশ্চিত। ঢাকা থেকে ফিরে আসার পর কোনো চিঠিপত্র পাইনি ওর কাছ থেকে। জানি না ঠিক এই মুহূর্তে ও কোথায়, কি অবস্থায় আছে। নিম্মির বাবা জনাব রফিকুল ইসলাম চৌধুরী 1969 সাল থেকে কলকাতায় পাকিস্তান দূতাবাসে কূটনৈতিক হিসেবে পোস্টেড আছেন। তিনি নিম্মির ছোট বোন মানুকে নিয়ে কলকাতাতেই থাকেন। খালাম্মা মানে নিম্মির আম্মা, বাপ্পি, নিম্মি এবং নিজের পড়াশোনার জন্য ঢাকাতেই থাকেন অনেকটা বাধ্য হয়েই। ছুটি ছাটায় কলকাতায় যান মানুদের দেখে আসতে। আব্বা, মহুয়া, কিয়া, স্বপন, হায়দার, টুটু, বদি ওদেরও কোনো খবরাখবর নেই। কিন্তু আমার বিশ্বাস জাতির এই ক্রান্তি লগ্নে ওরা কিছুতেই হাত পা গুটিয়ে বসে থাকবে না। ওরা নিশ্চয়ই জনগণের সাথে প্রতিরোধ সংগ্রামে যোগ দিয়েছে। আমি যে ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের পথে পাড়ি জমাচ্ছি, তার জন্য একজন পদস্থ সরকারি অফিসার হিসাবে তার এবং পরিবারের অন্যান্য সদস্যদের উপর অভিসম্পাত নেমে আসতে পারে। পাকবাহিনীর অত্যাচারের শিকারেও পরিণত হতে পারেন তারা। কথাটা ভেবেই মনটা হঠাৎ করে দুর্বল হয়ে পড়ল। ব্যথায় বুকটা ভারী হয়ে উঠল। কিন্তু না, এই পর্যায়ে এমনভাবে দুর্বল হওয়া চলবে না। সব কিছুর বিনিময়ে, এমনকি জীবনের পরোয়া না করে মুক্তিযুদ্ধে যোগদানের সিদ্ধান্তে অটল থাকতেই হবে। ব্যক্তি, গোষ্ঠী, পারিবারিক সব স্বার্থ থেকে দেশ এবং জাতীয় স্বার্থ অনেক বড়। সে প্রশ্নে কোনো আপোষ করা চলবে না, কিছুতেই। আমার এই সিদ্ধান্তের ফলে কারো কিছু হলে দুঃখ পাবো, কিন্তু জাতীয় প্রয়োজনে কোনো অবদান রাখতে না পারলে
নিজের কাছে নিজেই হেয় হয়ে যাব। কাপুরুষতার গ্লানি নিয়ে বেঁচে থাকতে হবে সারা জীবন। ইতিমধ্যে অনেক দিনের জমানো স্মৃতির নির্দেশনগুলো সব পুড়ে ছাই হয়ে গেছে। সারা দিনের ক্লান্তি ছড়িয়ে পড়েছে সমস্ত শরীরে। আগামীকাল ভোর 7টায় এয়ারপোর্টে যেতে হবে, তাই স্লথ গতিতে উঠে পড়ে বিছানায় গা এলিয়ে দিয়ে বাতি নিভিয়ে দিলাম। পরদিন ভোর 6টায় অভ্যাস মতো ঘুম ভেঙে গেল। মেস ওয়েটার বেডটি দিয়ে গেল। বেডটি শেষে প্রাতক্রিয়া সম্পন্ন করে শেষবারের মতো ডাইনিং হলে গেলাম নাস্তার জন্য। হেড ওয়েটার ফিদা খান নিজেই সমাদর করে নিজের তদারকিতে নাস্তা করালো। নাস্তা শেষে বয়, বাবুর্চি, ওয়েটার এবং হেড ওয়েটার সবাইকে বকশিশ দিয়ে তাদের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলাম। মেসের সামনের কার পার্ক গাড়িতে ভরে গেছে। ডিভার্টির প্রায় সব অফিসারই জমায়েত হয়েছে আমাকে এয়ারপোর্টে সি অফ করতে যাওয়ার জন্য। ওদের আন্তরিকতা আমাকে বিহ্বল করে তুলেছিল। সামরিক জান্তার পাশবিকতা আর এদের বন্ধুসুলভ আন্তরিকতায় কত তফাৎ। ভাবছিলাম আজ ইয়াহিয়া খান ও তার দোসররা রাজনৈতিক ফায়দা লুটার জন্য পূর্ব পাকিস্তানে অত্যাচারের যে স্টিম রোলার চালিয়ে দিয়েছে তার প্রতি পশ্চিম পাকিস্তানের সাধারণ মানুষের কতটুকু সমর্থন রয়েছে। সময় হয়ে এলো। আমার সিও মিয়া হাফিজ এসে বললেন, শরীফ, ইটস টাইম, লেটস গো। ইয়েস স্যার বলে যারা এয়ারপোর্টে যাবে না তাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে কর্নেল হাফিজের পাশে গাড়িতে উঠে বসলাম। তিনি গাড়িতে স্টার্ট দেবার সাথে সাথে যারা যাবার তারা সবাই যার যার নির্দিষ্ট গাড়িতে উঠে বসল। কাফেলা চলল এয়ারপোর্টের দিকে। মিনিট 20 মধ্যেই এয়ারপোর্ট পৌঁছে গেলাম। মতি আমার আগেই পৌঁছে চেক ইন করে অপেক্ষা করছিল। আরে মতি, তুমি এখানে? ইচ্ছে করেই প্রশ্নটা করলাম। মুলতান যাচ্ছি, পেশোয়ারের পথে, জবাবে বলল মতি। আই সি, দ্যাটস গুড। প্লেনে তাহলে গল্প করে সময়টা ভালোই কাটবে, বললাম আমি। চেক ইন পর্ব শেষ করে সবার সাথে কথাবার্তা বলছিলাম। হঠাৎ দেখি ডিভার্টি কমান্ডার ব্রিগেডিয়ার বাদশাহ এয়ারপোর্টে অপ্রত্যাশিতভাবে এসে হাজির। ব্রিগেডিয়ার বাদশাহ আমাকে এই ইয়াং গুড গানার অফিসার হিসেবে খুবই স্নেহ করতেন। ব্রিগেডিয়ার বাদশাহ জাতিতে পাঠান। তিনি এগিয়ে আসতেই আমরা সবাই সেলুট করে দাঁড়ালাম। আল্লাহ কা শরীফ, তু হামকো छोड़ के जा रहा है, इसलिए हमें दुख है, लेकिन ये जिंदगी है बेटा। नया यूनिट में अच्छा रहना और खुश रहना, यही मेरा दुआएं है। পিতৃসুলভ ব্রিগেড কমান্ডারের কথাগুলো মনে দাগ কেটেছিল। বোর্ডিং এর ঘোষণা হলো। সবার সাথে কোলাকুলি করে বিদায় নিলাম। ব্রিগেডিয়ার বাদশার ইশারায় কয়েকজন ইয়াং অফিসার্স কাঁধে তুলে নিয়ে হি ওয়াজ এ জলি গুড ফেলো বলতে বলতে আমাকে প্লেনের সিঁড়ি পর্যন্ত বয়ে নিয়ে গেল। পুরনো বন্ধুদের ছেড়ে যেতে খুব খারাপ লাগছিল। কোনো মতে নিজেকে সামলে নিয়ে প্লেনে উঠে বসলাম। মতিও উঠে বসেছে। জানালা দিয়ে দেখলাম সবাই লাইন করে দাঁড়িয়ে হাত নাড়ছে। অল্পক্ষণ পরেই প্লেন স্টার্ট নিয়ে টেক অফ করল। সবাই তখনও দাঁড়িয়ে, কেউ কেউ রুমাল নাড়িয়ে শেষ বিদায় জানাচ্ছিল। প্লেন এয়ারপোর্টের উপর দুটো চক্কর দিয়ে মেঘের ভিতর দিয়ে উপরে উঠে গেল। সবাইকে পিছনে ফেলে প্লেন উড়ে চলল মুলতানের উদ্দেশ্যে। এভাবেই শুরু হলো আমাদের নিরুদ্দেশ যাত্রা। ঘণ্টা দেরিকের মধ্যেই আমাদের বহনকারী ফোকার ফ্রেন্ডশিপ বিমানটি মুলতান এয়ারপোর্টে অবতরণ করল। প্লেন থেকে বেরোতেই মুখে লাগলো গরম বাতাসের ঝাপটা। ওইটার তুলনায় মুলতানের আবহাওয়া অনেক উষ্ণ। ভাওয়ালপুর ভাওয়ালনগরের দিকে উষ্ণতা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। ছোট এয়ারপোর্ট ক্যান্টনমেন্ট এরিয়ার মধ্যেই অবস্থিত। প্লেন থেকে অবতরণ করে ট্রানজিট লাউঞ্জে না গিয়ে মতির সাথে সোজা চলে গেলাম অ্যারাইভালে। ওখানে পিআইএ কাউন্টার গিয়ে আমার লাহোর যাওয়া ক্যান্সেল করে দিয়ে বেরিয়ে এলাম এয়ারপোর্ট থেকে। মুলতান শহর এয়ারপোর্ট থেকে প্রায় 5 মাইল দূরে অবস্থিত। একটা ট্যাক্সি ভাড়া করে সোজা চলে এলাম শহরে। কিছু কেনাকাটা করার ছিল। সার্ভাইভাল কিট, ফার্স্ট এইড বক্স, অ্যান্টি স্নেক বাইট কিট, এগুলো সব সঙ্গে করে আনা হয়েছে। 3 জনের জন্য ডিজার্ট সস, 1 বোতল ব্র্যান্ডি, সুইটস, চুইংগাম, বিস্কিট, কিছু ড্রাই ফ্রুটস প্রভৃতি কেনা হলো। তারপর গেলাম সোনার দোকানে। ওখানে 2টো আংটি বানালাম, এক একটা 1.5 ভরি ওজনের। একটাতে খোদাই করলাম এস এবং অন্যটাতে এম।
আমি ও মতি আংটি দুটো পরে নিলাম। কেনাকাটার পার্ট চুকিয়ে গেলাম রেলওয়ে স্টেশনে। ওখানে গিয়ে জানতে পারলাম 12টা ট্রেন ধরলে 2:15 মধ্যেই পৌঁছে যাওয়া যাবে ভাওয়ালপুর। ঠিক করলাম 2 বাঙালির একসঙ্গে সফর করাটা ঠিক হবে না। সিদ্ধান্ত নেওয়া হলো মতি যাবে ট্রেনে আর আমি যাব বাসে। বাসে করে আমি মতির আগেই পৌঁছে যাব ভাওয়ালপুর। ওখানে স্টেশনে মিলিত হব আমরা। মতিকে ট্রেনে তুলে দিয়ে ট্যাক্সি করে গিয়ে পৌঁছলাম বাস স্ট্যান্ডে। প্রতি 15 মিনিট অন্তর বাস ছাড়ছে ভাওয়ালপুরের উদ্দেশ্যে। ট্যাক্সি ছেড়ে দিয়ে অপেক্ষমান বাসে উঠে বসলাম। মালপত্রের বেশিরভাগই মতি নিয়ে গেছে সাথে। আমার কাছে রয়েছে হালকা ছোট্ট একটা ব্যাগ। 2 বাজার আগেই পৌঁছে গেলাম ভাওয়ালপুর। বাস স্ট্যান্ডে নেমে টাকা পড়ে পৌঁছলাম স্টেশনে। স্টেশনে পৌঁছে দেখি পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী নূর প্ল্যাটফর্মের এক প্রান্তে একটা খবরের কাগজ হাতে দাঁড়িয়ে আছে। 2:15 দিকেই মতির ট্রেন এসে প্ল্যাটফর্মে এসে দাঁড়াল। মতি নামলো ট্রেন থেকে। একে অপরের সাথে চোখাচোখি হলো, কিন্তু কেউ কারোর সাথে কথা বললাম না। 3 জনেই আলাদাভাবে সার্কিট হাউসে পৌঁছলাম। নূরের ঘরে ঢুকেই একে অপরকে জড়িয়ে ধরলাম উল্লাসে। নূর আগেই আমাদের লাঞ্চের ব্যবস্থা করে রেখেছিল। ঘরেই লাঞ্চ করলাম। লাঞ্চের সময় নূর জানালো পথে ওর কোনো অসুবিধেই হয়নি। আরও জানালো ভাওয়ালপুর থেকে ভাওয়ালনগর 2 ভাবে যাওয়া সম্ভব। ট্রেনে করে গেলে লাগবে ঘন্টা 3। ট্রেনের সময় বিকেল 4টা, আর ট্যাক্সিতে গেলে সময় লাগবে বড়জোর ঘন্টা 2। ঠিক হলো ট্যাক্সিতেই যাব, কারণ ভাওয়ালনগর থেকে সন্ধ্যা 7:30টার ট্রেন ধরতে হবে আমাদের। প্রতিদিন 2টোই ট্রেন যায় ভাওয়ালনগর থেকে ফোর্ট আব্বাস, একটা সকালে অপরটি সন্ধ্যায়। 7:30টার ট্রেন মিস করলে পুরো রাতটা কাটাতে হবে ভাওয়ালনগরে। সেটা হবে আমাদের জন্য খুবই বিপজ্জনক, কারণ সমস্ত ভাওয়ালনগরটাই একটা ক্যান্টনমেন্ট। লোকাল ট্রেনের সময়ের কোনো ঠিক ঠিকানা নেই। কোনোরকম রিস্ক নেওয়া চলবে না। ট্যাক্সিতে গেলে 7:30টার অনেক আগেই পৌঁছে যাব ভাওয়ালনগর। কিছু সময় বিশ্রাম করে বিকেল 4টায় একটা ট্যাক্সি ডাকিয়ে এনে রওনা হলাম ভাওয়ালনগরের উদ্দেশ্যে। সিন্ধি ড্রাইভার। ওকে বললাম 7টার মধ্যে ভাওয়ালনগর পৌঁছে দিতে পারলে বকশিস মিলবে। তরুণ ড্রাইভার জবাবে বলল, कोई बात ही नहीं है साहब, आपको 7 से पहले ही पहुंचा देंगे। উল্কা বেগে ছুটে চলেছে ট্যাক্সি। সে বিম্পালা গাড়ি। শৌখিন ছোকরা ক্যাসেটে ফিল্মি গান লাগিয়ে দিল। আমরা চুপচাপ বসে গান শুনছিলাম আর ভাবছিলাম ভূত, বর্তমান, ভবিষ্যৎ। একসময় ঝিমুনি এসে গিয়েছিল। হঠাৎ বিকট একটা শব্দে চমকে 3 জনেই জেগে উঠলাম। একটা ঝাঁকুনি দিয়ে ট্যাক্সি ততক্ষণে থেমে গেছে। কি হলো, ব্যাপার কি? প্রায় একই সাথে বলে উঠলাম 3 জনে। দেখতে হ্যাঁ সব, বলেই গাড়ি থেকে নেমে গেল ড্রাইভার। কিছুক্ষণ পরীক্ষা নিরীক্ষা করে ফিরে এসে বলল, গাড়ি কা ক্রাঙ্কশাফট টूट गया। বলে কি বেটা? ফির আব হাম কিয়া করেंगे? জিজ্ঞেস করল নূর। घबराओ मत सर, 5 से मेल रहता है कोई ना कोई, सवारी जरूर मिल जाएगा, उसमें बैठा देंगे आप लोग को। কি সর্বনাশ! তবে কি ঘাটে এসে দড়ি ডুবলো? গাড়িটাকে সবাই মিলে ঠেলে রাস্তার সাইডে রাখা হলো। অন্য কোনো গাড়ি না আসা পর্যন্ত কিছুই করার নেই। অপেক্ষা করতে করতে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। দূরে ভাওয়ালনগরের বাতিগুলো একসময় জ্বলে উঠল। 7টা বেজে গেল, কোনো গাড়ির লক্ষণ নেই। অস্থির হয়ে উঠলাম সবাই। হতাশায় মনোবল হারিয়ে ফেলেছিলাম প্রায়। হঠাৎ দূরে গাড়ির হেডলাইট দেখা গেল। কিছু একটা আসছে ভাওয়ালপুরের দিক থেকেই। রাস্তা ব্লক করে দাঁড়ালাম 4 জনেই। যাই হোক না কেন, থামাতে হবে। কাছে আসতে দেখলাম একটা ল্যান্ড রোভার। আমরা হাত দিয়ে ইশারা করায় গাড়িটা থামল। রোডস অ্যান্ড হাইওয়েসের এক ইঞ্জিনিয়ার যাচ্ছেন ভাওয়ালনগর। ভদ্রলোককে সবকিছু বুঝিয়ে বললাম। 3 জন আর্মি অফিসারের দুর্গতি দেখে ভদ্রলোক সহানুভূতি দেখিয়ে বললেন, আপনাদের কষ্ট না হলে আমি আপনাদের নিয়ে যেতে পারি। কষ্ট? হাতে আকাশের চাঁদ পেলাম। ধন্যবাদ জানিয়ে তাড়াতাড়ি ট্যাক্সির ভাড়া চুকিয়ে মালপত্র নিয়ে জিপে উঠে বসলাম। আধা ঘন্টার মধ্যেই ভাওয়ালনগর পৌঁছে গেলাম। তখন রাত 7:45। আমাদের ট্রেন নিশ্চয়ই এতক্ষণে ছেড়ে চলে গেছে। ইঞ্জিনিয়ার সাহেব জিজ্ঞেস করলেন, কোথায় নামবেন? স্টেশনের কথা না বলে বললাম, শহরের যে কোনোখানে নামিয়ে দিলেই চলবে।
টাউন সেন্টারে নামিয়ে দিলেন ভদ্রলোক। সেখান থেকে একটা টাঙা করে কাছেই স্টেশনের দিকে রওনা হলাম। স্টেশনে পৌঁছে দেখি অসম্ভব ভিড়। এমনটি তো হবার কথা নয়। ট্রেন চলে যাবার পর স্টেশন থাকবে জনশূন্য, তাহলে এত লোক কেন স্টেশনে? ট্রেন কি তাহলে এখনো আসেনি? হঠাৎ করে কিছুটা আশার আলো ঝলকে উঠল। আমি তাড়াতাড়ি ছুটে গিয়ে স্টেশন মাস্টারকে জিজ্ঞেস করলাম, ফোর্ট আব্বাসের ট্রেনের খবর কি? দুবাক্যে স্টেশন মাস্টার বললেন, ট্রেন লেট, এখনো এসে পৌঁছেনি। জানে পানি ফিরে এলো। দৌড়ে গিয়ে মতি ও নূরকে খবরটা দিতেই খুশিতে আত্মহারা হয়ে ওরা লাফ দিয়ে টাঙা থেকে নেমে পড়ল। কুলির মাথায় মাল চাপিয়ে টাঙার ভাড়া মিটিয়ে দিয়ে প্ল্যাটফর্মে চলে এলাম। পথে একটি ভিক্ষুক দাঁড়িয়েছিল। আনন্দের আতিশয্যে 100 টাকার একটি পুরো নোটই তাকে দিয়ে দিলাম। 8:30 আমাদের ট্রেন এলো। ফার্স্ট ক্লাসের 3টি টিকিট কাটা হলো ফোর্ট আব্বাস পর্যন্ত। বর্ডার এলাকার ট্রেন। আমাদের মতো ফৌজি ছাড়া ফার্স্ট ক্লাসের যাত্রী বিরল। অতি সহজেই একটা খালি কামরা পেয়ে উঠে বসলাম। ট্রেনে উঠেই বুফে কার থেকে ডিনার আনাবার বন্দোবস্ত করা হলো। খাবার সার্ভ করে গেল বেয়ারা। দরজা বন্ধ করে খাওয়ার পাট চুকিয়ে নিলাম। ট্রেন ইতিমধ্যে চলতে শুরু করেছে। খাওয়া শেষ করার পর পদযাত্রার প্রস্তুতি শুরু হলো। সবাই ডার্ক কালারের কাপড় পরে নিলাম। আমাদের কাছে তখন সর্বমোট প্রায় 1020 টাকা। এগুলো কাপড়ের বিভিন্ন চোরা পকেটে ঢোকানো হলো। সুটকেস থেকে হাভারস্যাক বের করে ওতে 3 জনের আরেক প্রস্ত করে কাপড় নেওয়া হলো। প্রয়োজনীয় সাথে নেবার সবকিছু রাখা হলো হাভারস্যাকে। ম্যাপ বের করে নাইট মার্চ চার্ট আঁকা হলো। পাকিস্তানের মোটরাইজড ইনফ্যান্ট্রি ডিভিশনের ডিফেন্সিভ এলাকার মধ্য দিয়ে ইন্ডিয়ান আর্মির একটা ট্যাঙ্ক রেজিমেন্টের হেডকোয়ার্টার্সের পাশ ঘেঁষে যেতে হবে আমাদের। রাস্তায় পড়বে অ্যান্টি ট্যাঙ্ক অবস্টেকল মাইনশিল্ড। এদের মাঝে গ্যাপ বের করে নিয়ে যাত্রাপথ নির্ধারণ করা হয়েছে। পথে 2 তরফের পেট্রোল পার্টির মোকাবেলায় পড়তে হতে পারে। সিদ্ধান্ত নেওয়া হলো, যে কোনো উপায়ই হোক ওন ট্রুপস অ্যান্ড এনিমি ট্রুপসকে এড়িয়ে চলতে হবে আমাদের। ন্যায়ের বিপাকে পড়লেই সংঘর্ষের মাধ্যমে শত্রুকে পরাস্ত করার উদ্যোগ নেওয়া হবে। কোনো অবস্থাতেই ধরা পড়া চলবে না। ধরা পড়ার আগেই আমরা আত্মহত্যা করব। কোনো কারণে অবস্থার পরিপ্রেক্ষিতে একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লে ব্যক্তিগত উদ্যোগে করণপুর পৌঁছবার চেষ্টা করতে হবে। কম্পাসের রুট এবং বিয়ারিং সেট করা হলো। পড়া হলো ডিজার্ট শোস। হাতিয়ার এবং গুলি নিজেদের মাঝে ভাগ করে নিলাম। ম্যাপ, কম্পাস, বাইনোকুলার, নাইট মার্চ চার্টার, একটি টর্চ, একটি কম্বল এবং সাথে নেবার হেভারস্যাক ছাড়া সব কিছুই সুবিধা মতো কোনো জায়গায় লুকিয়ে ফেলতে হবে। নিজেদের আইডি কার্ড ছাড়া অন্যান্য সব কাগজপত্র পুড়িয়ে টয়লেট দিয়ে ফেলে দেওয়া হলো ট্রেন থেকে। ক্যামেরা দুটো হেভারস্যাকে ভরে নিলাম। ছোট্ট কোরআন শরীফটাও নেওয়া হলো হেভারস্যাকে। অর্ডার অফ মার্চ, মতি আগে, তারপর আমি, পেছনে নূর। হেভারস্যাক পালাক্রমে বহন করা হবে। মার্চের সময় প্রতি 1 ঘন্টা অন্তর 10 মিনিট বিরতি। বিরতিকালে কম্বলের নিচে ঢুকে টর্চের আলোয় ম্যাপ দেখে নেওয়া হবে, ঠিক পথে যাচ্ছি কিনা। প্রয়োজনে কম্পাস বিয়ারিং অ্যাডজাস্ট করা হবে। আমরা 3 জনই কমান্ডো ট্রেনিং প্রাপ্ত। নাইট মার্চের সব কৌশলী আমাদের নখদর্পণে। রাত 10:15 আমাদের ট্রেন হারুনাবাদ স্টেশনে এসে পৌঁছল। ছোট্ট স্টেশন। প্ল্যাটফর্মের যেখানে আমাদের বগিটা গিয়ে থামলো সেখানে বেশ জমাট অন্ধকার। আমরা নেমে পড়লাম। অল্প কয়েকজন যাত্রী ওঠানামা করলো। আমরা আঁধারে চুপ করে দাঁড়িয়ে থাকলাম। অল্পক্ষণ পর হুইসেল দিয়ে ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে চলে গেল। যে সমস্ত যাত্রী ট্রেন থেকে নেমেছিল তারা সবাই স্টেশনের চেকিং গেট দিয়ে বেরিয়ে গেছে। চুপচাপ দাঁড়িয়ে আমরা জায়গাটা ভালো করে দেখে নিচ্ছিলাম। অপর্যাপ্ত বৈদ্যুতিক আলোয় স্টেশন ঘরটার সামনে কিছুটা অংশই আলোকিত হয়েছিল। প্ল্যাটফর্মের বেশিরভাগ অংশই ছিল অন্ধকারাচ্ছন্ন। স্টেশনের বাইরে একটা মাঝারি আকারের উঠান, কয়েকটি চায়ের দোকান, তাদের সামনে কয়েকটি টাঙা যাত্রীদের অপেক্ষা করছে। 400-500 গজ দূরে হাইওয়ে রেল লাইনের প্রায় সমান্তরালভাবেই উত্তর দক্ষিণে চলে গেছে। মাঝে মধ্যে দূরপাল্লার বড় বড় ট্রাকগুলো আওয়াজ তুলে ভীষণ বেগে আসা যাওয়া করছে। রাস্তার ওপারেই হারুনাবাদ শহর। শহর বলতে একটি বর্ধিষ্ণু বাজার।
বাজারের চারদিকে জনবসতি। আমরা হারুনাবাদ শহরের ডান দিক দিয়ে প্রয়োজনীয় দূরত্ব বুঝিয়ে রেখে যাত্রা শুরু করব। একে তো বর্ডার এলাকার মরু অঞ্চল, রাতও বেশ হয়েছে, লোকজন নেই খুব একটা, সমস্ত শহরটাই ঘুমিয়ে পড়েছে। আমরা প্ল্যাটফর্ম খালি হয়ে যাবার পর স্টেশনের সদর দরজার দিকে না গিয়ে প্ল্যাটফর্মের শেষ প্রান্ত দিয়ে বেরিয়ে এলাম। অতি সাবধানে হাইওয়ে ক্রস করে একটা বাবলা ঝোপের মধ্যে অবস্থান নিলাম। হারুনাবাদ শহরের বসতির শেষ প্রান্ত থেকে শুরু হয়েছে মরুভূমি, উঁচু নিচু বালির পাহাড়, মাঝে মধ্যে কাটার ঝোপঝাড়। যে জায়গায় পানির আধার রয়েছে সেখানে গড়ে উঠেছে ছোট ছোট গৃহস্থালী। তাকে কেন্দ্র করেই ছোট ছোট চাষাবাদের খামার, অরহর, কলাই, জব, ভুট্টার ক্ষেত। মোটামুটি এসব কিছুই অতিক্রম করে যেতে হবে আমাদের। যাত্রা শুরু করার আগে আমি ও মতি কম্বলের নিচে বসে কম্পাস সেটিং ও নাইট মার্চ চার্ট ঠিক করে ম্যাপের সাথে মিলিয়ে নিচ্ছিলাম। ম্যাপ অনুযায়ী আমাদের অবস্থানের অদূরেই একটি কারেজ থাকার কথা। কারেজ হলো মরু অঞ্চলে গভীর কুয়োর সারি। এগুলো খুঁড়ে তাতে বৃষ্টির পানি জমিয়ে রাখা হয় প্রয়োজন মতো ব্যবহার করার জন্য। আবাদি জমিতে জলসেচের ব্যবস্থাও করা হয়ে থাকে কারেজ থেকে। নূরকে পাঠানো হলো কারেজটি খুঁজে বের করার জন্য। উদ্দেশ্য, আমাদের সাথের মালপত্র সব কারেজের কুয়োতেই ডাম্প করব। সেটাই হবে সবচেয়ে নিরাপদ। অল্পক্ষণ পরেই নূর কারেজের সন্ধান বের করে ফিরে এলো। আমরা সবাই হেভারসেকটা রেখে বাকি মালপত্র সব নিয়ে গিয়ে কারেজের একটি কুয়োতে ফেলে দিয়ে এলাম। এবার সার্বিকভাবে যাত্রা শুরু করতে আমরা প্রস্তুত। বিসমিল্লাহ বলে আমরা পদযাত্রা শুরু করলাম শ্রীকরণপুরের উদ্দেশ্যে। ঘন্টায় গড়ে 4 থেকে 5 মাইল বেগে চলতে হবে। আকাশে বড় একটা চাঁদ, সপ্তঋষির মণ্ডল, ধ্রুবতারা, ক্যাসোপিয়া, ওরিয়েন্ট বেল্ট সবগুলি দেখা যাচ্ছে পরিষ্কার। কম্পাস ছাড়া তারকারাজির সাহায্যেও আমাদের পদযাত্রা চলতে পারে। বিচ্ছিন্ন হয়ে পড়লে কিভাবে তারকারাজির সাহায্যে গন্তব্যস্থলে পৌঁছতে হবে সেটা আগেই ভালো করে রপ্ত করে নিয়েছি প্রত্যেকে। প্রথম ঘন্টা কেটে গেল নির্বিঘ্নে। পথে কোনো লোকজনের সামনাসামনি হতে হয়নি। বিরতি কাটিয়ে চলা শুরু হলো আবার। মিনিট 10 পর থমকে দাঁড়িয়ে পড়ে ইশারা করল মতি। অ্যান্টি ট্যাঙ্ক অবস্টেকল সামনে, একটি খাল, খালে পানি। আমাদের প্রথমে র্যাকি করতে হবে। মতিও আমি চললাম, একে অপরকে কভার করে চলেছি, কিছু হলে যাতে অবস্থার মোকাবেলা করা যায়। নূর অপেক্ষায় থাকলো একটি বাবলা ঝোপের আড়ালে। রেকি করে দেখলাম খালে বুক পর্যন্ত পানি, হেঁটেই ক্রস করা যাবে, অসুবিধা নেই। স্রোতও নেই তেমন। পাড়ে বসে ইনফ্রারেড বাইনোকুলার দিয়ে ক্রসিং এলাকাটা ভালো করে দেখে নিচ্ছিলাম। মতি ফিরে গিয়ে নূরকে সাথে করে নিয়ে এলো। অল ক্লিয়ারের আদেশের সাথে সাথে একে একে টেকটিক্যাল ক্রসিং শুরু হলো। সবার শেষে আমিও পার হয়ে গেলাম। ওপারে উঠে রুট অনুযায়ী আবার যাত্রা শুরু করলাম। গতি এবং সময়ের সামঞ্জস্যতা বজায় রেখে অবিরাম ছুটে চলেছি নিঃশব্দে। ইশারা সংকেতে প্রয়োজন মতো ভাবের আদান প্রদান চলছিল। আর 10 মিনিট হাঁটলেই দ্বিতীয় বিরতি। মতি সংকেত দিল। সবাই মাটিতে শুয়ে পড়লাম। দেখলাম 4টি উটের একটি ছোট কাফেলা, একটি বর্ডার পেট্রোল। মরু অঞ্চলে এভাবেই একটি বর্ডার অবজারভেশন পয়েন্ট, তার মানে বিওপি থেকে অন্য বিওপিতে পেট্রোলিং করা হয়ে থাকে উটের পিঠে চড়ে। ক্রলিং করে কাছেই কাটা ঝোপের মাঝে আস্তে ঢুকে গিয়ে পজিশন নিয়ে নিথর হয়ে শুয়ে থাকলাম। পেট্রোলটি উত্তর দিকে চলে গেল। ওরা হদিসও পেল না তাদের উটের প্রায় পায়ের নিচেই শুয়ে রয়েছে জলজ্যান্ত 3 জন লোক। আমরা উঠে আবার হাঁটা শুরু করলাম। দ্বিতীয় বিশ্রামের পর কিছু দূর যেতেই মাটি খোঁড়ার শব্দ দূর থেকে ভেসে এলো। থমকে দাঁড়িয়ে পড়লাম আমরা। ম্যাপ অনুযায়ী এখানে তো কোনো পক্ষেরই কোনো ডিফেন্সিভ পজিশন থাকার কথা নয়। তবে মাটি খুঁড়ছে কারা? মতিকে পাঠানো হলো র্যাকি করতে। একটি নতুন ডিফেন্সিভ লাইন তৈরি করতে বাংকার খোঁড়া হচ্ছে। তাই নির্ধারিত রুট থেকে একটু বেঁকিয়ে কিছু দূর যেয়ে পরে আবার নির্ধারিত রুটে ফিরে আসতে হবে আমাদের। সেভাবেই কম্পাস বিয়ারিং এবং নাইট মার্চ চার্ট সেট করে আবার যাত্রা শুরু করলাম। ডিফেন্সিভ পজিশন বাইপাস করে এগিয়ে চললাম আমরা। এখানে আর একটি নালা কেন? তবে কি আমরা ভুল পথে এগোচ্ছি? যাত্রা থামিয়ে ঝোপের আড়ালে 3 জনেই কম্বলের তলায় ঢুকে ম্যাপ দেখতে লাগলাম গভীর মনোযোগ দিয়ে। না, আমরা ঠিক পথেই চলেছি।
ওটা নতুন করে খোঁড়া হয়েছে, তবে সেটার অবস্থান ম্যাপের মার্কিংয়ে নেই কেন? আমরা বর্ডার ক্রস করে ভারতীয় ডিফেন্সের সীমানায় ঢুকে পড়েছি। ঘড়িতে তখন 2:30 বাজে। হিসেব মতো আমরা এখন ভারতীয় সীমার ভিতরে। এটা ভারতীয় ডিফেন্সের অবস্টেকল নতুন করা হয়েছে বিধায় ম্যাপের মার্কিংয়ে নেই। একইভাবে সতর্কতার সাথে খালটা ক্রস করে পারে উঠে এলাম। এখন থেকে বিপদের ঝুঁকি অনেক বেশি, চলতে হবে খুব সাবধানে। আর 1-1.5 ঘন্টার মধ্যেই পৌঁছে যাবার কথা শ্রীকরণপুর শহরের সীমানায়। খালের পরই দেখলাম বাংকারে ভারতীয় সাজোয়া বাহিনীর ট্যাঙ্কগুলো ডিপ্লয় করা আছে। বাংকারগুলো থেকে মাঝে মাঝে মানুষের কথোপকথনের আওয়াজ শোনা যাচ্ছিল। গভীর রাত, তাই সমস্ত এলাকা জুড়ে ছিল অস্বাভাবিক নিস্তব্ধতা। আমাদের এগিয়ে চলার জন্য এ ধরনের পরিবেশ অতি অনুকূল। চারিদিকে সতর্ক দৃষ্টি রেখে দ্রুত গতিতে ভারতীয় ডিফেন্সের বুজ্জ ভেদ করে এগিয়ে চললাম আমরা। কেউ কিছু টের পেল না। বেশ কিছু দূর চলে এসেছে। হঠাৎ দেখি অল্প দূরত্বে কয়েকটি ট্যাঙ্ক, কতগুলো গাড়ি সেগুলোকে ঘিরে রয়েছে। বুঝলাম এটি হেডকোয়ার্টার্স। ওই অবস্থানকে পাশ কাটিয়ে চুপি সারে এগিয়ে চললাম গন্তব্যস্থলের দিকে। ইতিমধ্যে দূর দিগন্তে শ্রীকরণপুরের আলোকচ্ছটা দেখা যাচ্ছিল। আর মাত্র 4-5 মাইলের পরেই পৌঁছে যাব শ্রীকরণপুরে। পথের ক্লান্তি ভুলে গিয়ে প্রায় দৌড়ে এগোতে থাকলাম সেই আলোকচ্ছটার দিকে। 4:45 পৌঁছে গেলাম শ্রীকরণপুর শহরের সীমানায় একটি গ্রামে। গ্রামের প্রায় সবগুলি ঘর মাটি দিয়েই করা। প্রতিটি বাড়ির আঙিনা মাটির দেয়াল দিয়ে ঘেরা। গ্রামের ভেতর কুকুর ডাকছে। আমরা একটি পরিত্যক্ত বাড়ির উঠোনে গিয়ে বসলাম। উঠোনটিও মাটির দেয়াল দিয়ে ঘেরা। বসে বসে ভাবছি এখন আমাদের কি করা উচিত। ঠিক এ মুহূর্তে এমন অসময়ে জনবিরল শহরে আমাদের ঢোকা ঠিক হবে কিনা। অপরিচিত শহরে এমন অসময়ে 3 জন লোক ঘোরাঘুরি করাটা সন্দেহজনক হবে। তাই ঠিক করা হলো সকাল হওয়ার পর আমরা শহরে ঢুকে জনগণের মধ্যে মিশে যাব। তারপর ঠিক করা হবে কি হবে আমাদের পরবর্তী পদক্ষেপ। চুপচাপ বসে বিশ্রাম নিচ্ছিলাম। হঠাৎ করে ট্রেনের আগমনের আওয়াজ পেলাম। দেয়ালের বাইরে উঁকি মেরে দেখলাম প্রায় 6 থেকে 700 গজ দূরে একটি ট্রেন ফোঁস ফোঁস করতে করতে এসে থামলো। বুঝলাম এটা একটা স্টেশন। মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া হলো ট্রেনে করে এই মুহূর্তেই পালাতে হবে বর্ডার এলাকা ছেড়ে। দৌড়ে ছুটলাম স্টেশনের দিকে। কাছে পৌঁছে দেখলাম লাল রঙের একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। কোথাকার ট্রেন কোথায় যাবে কিছুই জানি না, শুধু বুঝলাম এটা যাত্রী বহনের ভারতীয় ট্রেন। স্টেশনের লোকজন একদম কম। দৌড়ে গিয়ে একটি খালি কামরায় উঠে গেলাম নির্দ্বিধায়। উঠেই দরজা জানালা ভালো করে বন্ধ করে দিয়ে বসলাম। কিছুক্ষণ পর ট্রেন সিটি বাজিয়ে ছেড়ে দিল। আমরা হাঁপ ছেড়ে বাঁচলাম। প্ল্যাটফর্মে উঠেই লক্ষ্য করেছি স্টেশনটির নাম শ্রীকরণপুর। শ্রীকরণপুর রাজস্থান প্রভিন্সের জেলা শ্রীগঙ্গানগরের অধীনে একটি সাব ডিভিশন। আমাদের লক্ষ্য দিল্লি পৌঁছানো। ট্রেন তো যাচ্ছে দক্ষিণে, কিন্তু আমাদের যেতে হবে উত্তর দিকে। কিছুক্ষণ পর ট্রেনটি একটি স্টেশনে এসে দাঁড়ালো। একটি জংশন স্টেশন। উল্টো দিক থেকে আর একটি প্যাসেঞ্জার ট্রেনের আগমন ঘটল। আমরা আস্তে করে ট্রেন বদল করে অন্যটির একটি খালি কামরায় উঠে বসলাম। আমাদের ট্রেনটাই আগে ছাড়লো। চলেছি উত্তর দিকে। পথিমধ্যে আবার শ্রীকরণপুর পড়ল। শ্রীকরণপুর পেছনে পড়ে থাকলো। আমাদের ট্রেন আমাদের নিয়ে ছুটে চলল। শারীরিক ক্লান্তি এবং মানসিক উৎকণ্ঠা সব মিলিয়ে ঝিমুতে ঝিমুতে একসময় ঘুমিয়ে পড়েছিলাম। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। হঠাৎ ঝাঁকুনিতে জেগে উঠলাম। জানালা খুলে দেখি সকাল হয়ে গেছে। স্টেশনের নাম শ্রীগঙ্গানগর। সবাই মহা খুশি। নেমে পড়লাম স্টেশনে। বর্ডার থেকে তখন আমরা অনেকে ভিতরে চলে এসেছি। আপার ক্লাস ওয়েটিং রুমে যেয়ে ঢুকলাম। হাত মুখ ধুয়ে পোশাক বদলিয়ে ভদ্র হয়ে নিলাম প্রথমে। তারপর বসলাম ঠিক করতে কি করা যায়। ঠিক হলো এখন থেকে আমরা 3 জনই কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। স্টাডি ট্যুরে বেরিয়েছি। পুরো রাজস্থান ঘুরে বেড়াচ্ছি। 3 জনেই হিন্দু নাম গ্রহণ করলাম। আমি হলাম শ্রী সৌমেন ব্যানার্জি, মতি শ্রী মনোজ বোস, আর নূর শ্রী নারায়ণ গঙ্গোপাধ্যায়। টাকা পয়সার বন্দোবস্ত করতে হবে। কলকাতা থেকে আগত বাঙালি ছাত্র, তাই পাকিস্তানি টাকা ভাঙানো বিপজ্জনক হবে। ঠিক হলো আংটি দুটো বিক্রি করার চেষ্টা করতে হবে। স্টেশন মাস্টারের সাথে আলাপ করে জানতে পারলাম শহর স্টেশন থেকে প্রায় 1 মাইল দূরে অবস্থিত। দোকানপাট 9টার আগে খুলবে না।
অগত্যা 9টা পর্যন্ত ওয়েটিং রুমেই অপেক্ষা করতে হবে। ঠিক 9টায় তিনজনই বেরিয়ে পড়লাম। আমার ও মতির গলায় ঝুলিয়ে নিলাম ক্যামেরা দুটো, নূরের পিঠে হ্যাভার জ্যাক, চোখে রেবনের সানগ্লাস। ট্যুরিস্টের মতোই লাগছিল তিনজনকে। শহরে পৌঁছে দেখলাম কয়েকটা রাস্তাকে কেন্দ্র করেই ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স গঙ্গানগর শহর। মফস্বল শহর, তাই খুব একটা বড় নয়। শহরের প্রধান রাস্তাগুলির দুই দিকে সব দোকানপাট, একসাথে 2-3টি সোনার দোকান। সবচেয়ে বড়টিতে গিয়ে ঢুকলাম। দোকানের মালিক ধুতি নিমা পরা, তিলক কাটা মোটা গোছের একটি লোক। ধূপধুনো জেলে গদিতে বসে পুজো করছিলেন। পুজো শেষে হরিনাম জপতে জপতে আমাদের কাছে এগিয়ে এসে প্রশ্ন করলেন, কি চাই? জবাবে বললাম, আমরা ছাত্র, কলকাতা নিবাসী, স্টাডি ট্যুরে এসে টাকা পয়সার অভাব দেখা দিয়েছে, তাই আংটি দুটো বিক্রি করতে চাই। আংটি দুটো হাতে নিয়ে পরখ করে দেখে মালিক বলল, 400 টাকা পাবে। বলে কি বেটা, আমরা জানি পাকিস্তান থেকে ভারতে সোনার দাম বেশি, তাছাড়া ভারতীয় মুদ্রার তুলনায় পাকিস্তানি মুদ্রার মূল্য অনেক বেশি। সেক্ষেত্রে মালিক আমাদের যে দাম দিতে যাচ্ছে তার দ্বিগুণ দামই আমাদের পাওয়া উচিত। বেটা বেনিয়া আমাদের অসুবিধার সুযোগ নিয়ে ডাহা ঠকাবার চেষ্টা করছে। ভীষণ রাগ হলো তার ফন্দি বুঝতে পেরে। আংটি দুটো ফেরত নিয়ে বেরিয়ে এলাম দোকান থেকে। অন্য দোকানে আর গেলাম না। বুঝতে পারলাম ওতে বিশেষ লাভ হবে না। ভিন দেশে অবস্থার সুযোগ নিয়ে সব বিনিয়াই ঠকাবার চেষ্টা করবে। ঠিক করলাম একটা ক্যামেরা বেচে দেব। একই রাস্তার উপর সবচেয়ে বড় ক্যামেরার দোকানে গিয়ে উপস্থিত হলাম। দোকানের মালিক 24-25 বয়সের একটা তরুণ, জামা কাপড়ে বেশ ফিটফাট। হিন্দি উর্দু মিশিয়ে তাকে আমাদের সমস্যা বুঝিয়ে বললাম, একটা ক্যামেরা বেচে দিতে চাই। তরুণ যুবক আমাদের অবস্থা শুনে সহানুভূতিশীল হয়ে উঠল। ক্যামেরা দুটো হাতে নিয়ে বলল, এ তো অত্যন্ত দামি ক্যামেরা, বিদেশ থেকে ইম্পোর্টেড? হ্যাঁ ভাই, বিদেশ থেকেই প্রবাসী আত্মীয়ের মাধ্যমে খুব শখ করে আনিয়েছিলাম। নেয়ায় বিপাকে পড়েই বিক্রি করতে হচ্ছে। কিন্তু এত দামি ক্যামেরা এই ছোট শহরে ভালো দামে বিক্রি করতে পারবো না। তাছাড়া শখের জিনিস কষ্ট করে আনিয়েছ, বিক্রি করে দিলে আর কিনতেও পারবে না। তাই বলছি কি, তোমাদের কাছে আর অন্য কিছুই কি নেই? আছে ভাই, দুটো স্বর্ণের আংটি। বলে পকেট থেকে আংটি দুটো বের করে ওর হাতে দিলাম এবং সোনার দোকানের অভিজ্ঞতা সম্পর্কে ওকে সব খুলে বললাম। সব শুনে ও একটু হাসলো। যুবক দোকানের কর্মচারীটিকে ডেকে আমাদের চা এনে দিতে বলে বেরিয়ে যাচ্ছিল। চায়ের কথা বলতেই আমরা বলে উঠলাম, চায়ের প্রয়োজন নেই ভাই, আমাদের আংটি দুটো বিক্রি করে দিতে পারলেই আমরা তোমার কাছে কৃতজ্ঞ থাকব। সেই আমি দেখছি, চা খাও। এত দূর থেকে তোমরা আমাদের রাজস্থান সফরে এসেছ, তোমাদের একটু আপ্যায়ন করার অধিকার নিশ্চয়ই আমার আছে। যুবকের আন্তরিকতা আমাদের মুগ্ধ করল। কর্মচারী ইতিমধ্যে চা নাস্তার জোগাড় করতে বেরিয়ে গেছে। যুবকটিও আমাদের দোকানে বসিয়ে বেরিয়ে গেল। অপরিচিত 3জন লোকের কাছে পুরো দোকান ফেলে দিয়ে যেতে তার বিন্দু মাত্র দ্বিধা হলো না। অপরিচিত ভিনদেশে এমন একজন সাহায্যকারী পেয়ে ধন্য হলাম। কর্মচারী গরম গরম লুচি, তরকারি ও চা এনে রাখলো সামনে। খাবারের গন্ধ পেয়ে এতক্ষণ কষ্ট করে ভুলে থাকা ক্ষুধা পেটে মোচড় দিয়ে উঠল। দেরি না করে গোগ্রাসে লুচি তরকারি খেলাম। তারপর আস্তে আস্তে সুপ করে খেলাম গরম ধোমায়িত চা। নাস্তা পেটে পড়ায় শরীরটা বেশ চাঙ্গা হয়ে উঠল। মিনিট 20 পর যুবক হাসি মুখে ফিরে এলো। তোমাদের কাজ হয়ে গেছে, এই নাও বলে 850 টাকা আমার হাতে দিল। চা নাস্তা খেয়েছো তো? হ্যাঁ, খুব মজা করে খেলাম, লুচি তরকারি আর চা। ভাই, তোমার নামটা জানতে পারি কি? নিশ্চয়ই, রমেশ ত্রিপাঠী। আমরাও আমাদের বাঙালি হিন্দু নামের পরিচয় দিলাম। রমেশ ভাই, তুমি যদি কখনো কলকাতায় আসো তবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। বিদেশে তোমার কাছ থেকে পাওয়া আন্তরিকতা এবং সাহায্যের কথা চিরকাল মনে থাকবে। 3 নম্বর পার্ক সার্কাস। একটা ভুয়া ঠিকানা দিয়ে রমেশকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিয়ে ওর দোকান থেকে বেরিয়ে এলাম। আজকের পৃথিবীতে ভালো লোক যে একদম নেই তা নয়। রমেশের মতো ভালো লোক কিছু রয়েছে বলেই পৃথিবীর চাকা এখনো ঘুরছে। রমেশের দোকান থেকে বেরিয়ে সোজা গিয়ে বসলাম একটা বড় আকারের রেস্টুরেন্টে। পেটে লুচি তরকারি এবং চা পড়ায় ক্ষুধা বেড়ে গিয়েছিল। পেট পূজা না সারা পর্যন্ত অন্য কিছুতেই মনোযোগ দেওয়া সম্ভব নয়। পেট ভরে খাওয়া হলো মুরগির রোস্ট, পারোটা, তরকারি এবং ঘন ডাল। হিন্দুদের অন্য ধাঁচের রান্না। চেঞ্জ অফ টেস্ট ভালোই লাগলো। আমাদের খাওয়ার নমুনা দেখে বাচ্চা বয়টা অবাকে হয়ে গিয়েছিল।
পেট পুড়ে খাওয়ার পর নূর গেল খবরের কাগজ কিনতে। 2-3টা খবরের কাগজ নিয়ে সে ফিরে এলো। খবরের কাগজ খুলতেই দেখা গেল বাংলাদেশের উপর বিস্তারিত সচিত্র সংবাদ। জনাব নজরুল ইসলাম, জনাব তাজউদ্দিনের নেতৃত্বে প্রবাসে আওয়ামী লীগ সরকার গঠিত হওয়ার সংবাদ, মুক্তি ফৌজের সংবাদ, সবকিছুই বিস্তারিতভাবে ছাপা হয়েছে। ভারতীয় সরকারের পরোক্ষ সহযোগিতার কথাও লেখা হয়েছে। রণাঙ্গনের ছবিতে মেজর খালেদ মোশাররফের ছবি ছাপা হয়েছে মুক্তি ফৌজের বীর মুক্তিযোদ্ধাদের সাথে। কাগজগুলো থেকে বুঝতে পারলাম আমরা মুক্তিযুদ্ধ সম্পর্কে যতটুকু জানতাম, ঘটনা প্রবাহ তার চেয়ে অনেক বেশি এগিয়ে গেছে। সত্যি যুদ্ধ চলছে বাংলার মাটিতে। স্বাধীনতার সংগ্রামে যোগদানের জন্য ঝুঁকি নিয়ে আমরা ভুল করিনি। যত তাড়াতাড়ি সম্ভব রণাঙ্গনে যেয়ে যুদ্ধে অংশগ্রহণ করতে হবে আমাদের। 3 জনে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আলোচনা শুরু করলাম নিচু স্বরে। ভারতীয় কর্তৃপক্ষের চোখে ফাঁকি দিয়ে মুজিবনগর যাওয়ার চেষ্টা করা হবে রিস্কি। নিয়ম অনুযায়ী বর্ডার ক্রস করার পর ভারতীয় কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করাটাই ছিল যুক্তিসঙ্গত। স্বেচ্ছায় ধরা দিলে আমাদের উদ্দেশ্য সম্পর্কে কোনো সন্দেহ দেখা দেবে না ভারতীয় কর্তৃপক্ষের মনে। ধরা না দিলে আমাদের উদ্দেশ্য সম্পর্কে সন্দেহের অবকাশ থাকবে। কিন্তু ধরা দিব কোথায়? গঙ্গানগরে ধরা দিলে অযথা সময় নষ্ট হবে, কারণ আমাদের ব্যাপারে সব সিদ্ধান্তই আসবে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে। সেক্ষেত্রে এখানকার কর্তৃপক্ষের হাতে বন্দী হয়ে কেন্দ্রীয় নির্দেশের অপেক্ষায় সময় নষ্ট হবে অযথা। তাছাড়া 3 জন কমান্ডো ট্রেনিংপ্রাপ্ত পাকিস্তানি সামরিক অফিসারদের কাছ থেকে প্রকৃত তথ্য জানার জন্য যে উপায় অবলম্বন করা হবে নিম্ন পর্যায়ে, তা সহ্য করার মতো মানসিক এবং শারীরিক অবস্থা বর্তমানে আমাদের কারোই নেই। তার চেয়ে বরং দিল্লি পৌঁছে আত্মসমর্পণ করাটাই হবে শ্রেয়। যা হবার সেখানেই হোক। ঠিক হলো, দিল্লি যেয়েই আত্মসমর্পণ করা হবে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সে। কিন্তু বর্ডারে আত্মসমর্পণ না করে দিল্লি পর্যন্ত পৌঁছানোর জন্য ভারতীয় কর্তৃপক্ষের মনে যাতে কোনোরূপ সন্দেহের সৃষ্টি না হয়, কেন বর্ডারে আত্মসমর্পণ না করে আমরা দিল্লি রওনা হলাম, তার যুক্তি বর্ণনা করে ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছে রাজনৈতিক আশ্রয় চেয়ে একটি আবেদনপত্র লিখে ফেললাম 3 জনে মিলে। ঠিকানা লেখা হলো মাননীয় প্রধানমন্ত্রী, ভারত সরকার, প্রযত্নে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, রাষ্ট্রপতি ভবন, সাউথ ব্লক, নয়াদিল্লি। পোস্ট অফিসে গিয়ে রেজিস্টার্ড মেইলে চিঠিটা পাঠিয়ে রসিদ নিয়ে ফিরে এলাম রেস্টুরেন্টে। পোস্টমাস্টার বলেছিলেন 2-1 দিনের মধ্যেই চিঠিটা পৌঁছে যাবে দিল্লিতে। চিঠিটার একটা কপি পাঠাতে হবে মুজিবনগর সরকারের কাছে। এই এলাকা থেকে মুজিবনগর সরকারের কাছে রেজিস্টার্ড পোস্ট পাঠানো যুক্তিসঙ্গত হবে না। ঠিক করলাম দিল্লি থেকে ওটা পোস্ট করব। এরপর নূরকে পাঠানো হলো স্টেশনে দিল্লি যাওয়ার টিকিট করার জন্য। ফিরে এলো নূর। সন্ধে 7:30টায় কালকা মেইলে করে দিল্লি যাব আমরা। 2য় শ্রেণীর 3টি টিকিট কেটে নিয়ে এসেছে নূর। পয়সা কম থাকায় 1ম শ্রেণীর টিকিট কাটা সম্ভব হয়নি। হাতে প্রচুর সময়। দুপুরে আর এক প্রস্ত খাওয়া দাওয়া করে শহরটা একটু ঘুরে ফিরে দেখার জন্য বেরোলাম। ঘুরে ফিরে দেখছি আর ক্যামেরায় ছবি তুলছি স্মৃতিগুলোকে ধরে রাখার জন্য। ছোট্ট শহর ঘোরা শেষ হয়ে গেল অল্প সময়ের মধ্যেই। ঠিক হলো সময় কাটানোর জন্য সিনেমা দেখব। একটি হলে গিয়ে দেখলাম অঞ্জনা চলছে, ববিতা রাজেন্দ্র কুমার অভিনীত। টিকিট কেটে ঢুকে পড়লাম। মফস্বল শহরের সিনেমা হল, ব্যবস্থা মোটামুটি। বর্ধপুর রোদে উপরের টিনের চাল তেতে উঠেছে। ভীষণ গরম লাগছিল লোকের ভিড়ে। সদ্য মুক্তি পাওয়া ছবি, হাউসফুল, কিন্তু বেশ মজাই লাগছিল বাদাম চানাচুর চিবোতে চিবোতে ছবি দেখতে। ছবি শেষ হলো। হল থেকে বেরিয়ে এলাম বিকেল 5:30টায়। আবার গিয়ে বসলাম সেই সকালের হোটেলে। আর এক প্রস্ত খাওয়া হলো। ধীরে সুস্থে 6:45টায় স্টেশনে গিয়ে পৌঁছলাম। কালকা মেইল ট্রেন আসবে 7:30টায়, কিন্তু তখনও প্ল্যাটফর্ম একদম খালি। ব্যাপারটা কি? টিকিট কালেক্টরকে জিজ্ঞেস করতেই তিনি বললেন ট্রেন 6:30টায় ছেড়ে চলে গেছে। মানে? মাথায় আকাশ ভেঙে পড়ল। নূর বোর্ড থেকে ট্রেনের সময় 6:30টার জায়গায় 7:30টা পড়েছে। ভীষণ রাগ হলো। মতি ও আমি নূরকে তার গাফলতির জন্য বকাবকি করতে লাগলাম। আমাদের বকাবকি শুনে কালেক্টর সাহেব এগিয়ে এসে বললেন, যা হবার তা হয়ে গেছে। গোলমাল করে সময় নষ্ট না করে ট্যাক্সি পাকড়ো। ড্রাইভারকে বকশিস দেবার কথা বললে ও তোমাদের ট্রেন পৌঁছানোর আগেই পরের স্টেশনে পৌঁছে দিতে পারবে। তার মধ্যস্থতায় একটি ট্যাক্সি ঠিক করে উঠে বসলাম। কালেক্টর সাহেব ড্রাইভারকে পাঞ্জাবিতে সব বুঝিয়ে দিয়েছিলেন। শিখ ড্রাইভার তার হিন্দুস্তান ট্যাক্সি চালিয়ে দিল উল্কা বেগে। রাস্তার অবস্থা মোটামুটি।
তীব্র বেগে ছুটে চলেছে আমাদের ট্যাক্সি। ভাবলেশহীন অবস্থায় স্টিয়ারিং হাতে বসে আছেন সর্দারজি। আমরাও চুপ করেই বসেছিলাম। মুখে কেউ কিছু না বললেও প্রতি মুহূর্তে মনে হচ্ছিল স্বাধীনতা যুদ্ধে বোধহয় আর যাওয়া হলো না। রাজস্থানের এই মরুভূমিতেই মোটর দুর্ঘটনায় অক্কা পেতে হবে। মনে মনে দোয়া দূরত পড়তে লাগলাম। সর্দারজির চেষ্টা সার্থক হল। ট্রেনের আগেই সে আমাদের পৌঁছে দিল পরবর্তী স্টেশনে। ড্রাইভার পাঞ্জাবিতে বলল, দেখো সাবজি আসি পহসি গায়ে। সর্দারজির মুখে একটি গর্বের হাসি। আমরা ট্যাক্সি থেকে নেমে ভাড়ার উপর মোটা বকশিস দিতেই সর্দারজির হাসি আরও বড় আকার ধারণ করল। মিনিট 15 পর ট্রেন এসে গেল। আমরা নিজেদের নির্দিষ্ট কামরায় গিয়ে উঠে বসলাম। ঘাম দিয়ে যেন জ্বর নেমে গেল। মেইল ট্রেন ছুটে চলল। কামরায় আমরা মোট 4 জন যাত্রী। দূরপাল্লার মেইল ট্রেন। বুফে কার আছে, বিছানাপত্রেরও বন্দোবস্ত রয়েছে। পয়সা দিয়ে বিছানা আনিয়ে নিয়ে যার যার বার্থে শুয়ে পড়লাম। রাতে ছুটে চলেছে কালকা মেইল। পরদিন ভোরে দিল্লি পৌঁছব আমরা। ট্রেনের শব্দ ও মৃদু মৃদু দোলায় বিছানায় শুয়ে শুয়ে নানান কথা চিন্তা করতে করতে একসময় গভীর ঘুমে ঘুমিয়ে পড়লাম। অনেকদিন পর আরামের ঘুম হলো। হঠাৎ করে ট্রেনের ঝাঁকুনিতে ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি আমাদের সহযাত্রী পাশের ভদ্রলোক আগেই ঘুম থেকে জেগে জানালা খুলে বাইরে তাকিয়ে বসে আছেন। শুয়ে শুয়েই দেখলাম বাইরের অন্ধকার ফিকে হয়ে আসছে। ভোরের পূর্বাভাস দেখতে দেখতে চারিদিক ফর্সা হয়ে এলো। পূর্ব দিগন্তে লাল সূর্যে উদয় হলো। উদীয়মান সূর্যের লালিমায় রক্তিম হয়ে উঠল পূর্ব আকাশ। সূর্যের আলোয় জেগে উঠল পৃথিবী। জানালা তুলে দিলাম আমি। ভোরের ঠান্ডা হাওয়ার ঝাপটা লাগলো চোখে মুখে। মুখ ঘোরাতেই চোখে পড়ল পাশের ভদ্রলোক সূর্যের দিকে চেয়ে নমস্কার করছেন আর বিড়বিড় করে কী সব বলছেন। বুঝলাম সূর্যদেবের ভক্তি করে মন্ত্রপাঠ করছেন ভদ্রলোক। আমি উঠে টয়লেটে গিয়ে ঢুকলাম। প্রাতঃক্রিয়া সেরে হাত মুখ ধুয়ে প্রস্তুত হয়ে বেরিয়ে দেখি মতি ও নূর তখনও ঘুমোচ্ছে। ওদের ডেকে তুললাম। একে একে ওরাও প্রাতঃক্রিয়া সেরে আমার পাশে এসে বসল। কালকা মেইল ঘন ঘন হুইসেল দিতে দিতে মন্থর গতিতে এগুচ্ছিল। ঘড়িতে তখন 6:30 উপর বাজে। বুঝলাম দিল্লির কাছাকাছি এসে গেছি। 7টায় পৌঁছানোর কথা। ঠিক 7টার সময় কালকা মেল এসে থামলো দিল্লি স্টেশনে। বিরাট বড় দিল্লি স্টেশন। অসম্ভব ভিড়। এত সকালেও লোকজনের অভাব নেই। ব্যস্তভাবে সবাই ছুটোছুটি করছে। একটির পর একটি গাড়ি দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে। নির্দিষ্ট প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে থেমে গেল। ঠিক বিশ্বাস হচ্ছিল না এত সহজেই দিল্লি পৌঁছে গেলাম। ট্রেন থেকে নেমে স্টেশন থেকে বেরিয়ে এলাম। বেরোতেই ট্যাক্সিওয়ালারা ঝেঁকে ধরল। একজন এসে বলল, বাঙালি বাবু ট্যাক্সি চাইয়ে? হ্যাঁ, নিয়ে চলো মাঝারি দামের ভালো কোনো হোটেলে। সিটি সেন্টারের কাছাকাছি হলে ভালো হয়। লে চলতে হে সাবাইয়ে বলে ও আমাদেরকে ওর ট্যাক্সির কাছে নিয়ে গেল। দরজা খুলে আমরা ভেতরে বসলাম। 20-25 মিনিটের মধ্যেই চালক একটি হোটেলের সামনে গাড়ি থামালো। হোটেল নটরাজ। ট্যাক্সির ভাড়া চুকিয়ে দিয়ে রিসেপশনে এগিয়ে গিয়ে 2টো কামরা বুক করলাম। একটি সিঙ্গেল রুম আমার জন্য আর একটি ডাবল রুম মতি ও নূরের জন্য। পাশাপাশি কামরাই পাওয়া গেল। পোর্টার আমাদের হ্যাভার্সে কাঁধে তুলে কামরায় পৌঁছে দিল। 3-4 স্টার হোটেল। ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন। চার্জও রিজনেবল। প্রতিটি কামরার সাথে ছোট্ট একটি ব্যালকনি। ব্যালকনি থেকে দিল্লি শহরের অনেক দূর দেখা যায়। আমরা রুম পেয়েছিলাম 4 তলায়। প্রতিটি রুমের সাথেই রয়েছে অ্যাটাচড বাথরুম। হট শাওয়ার নেয়ার পর ট্রেন সফরের ক্লান্তি গ্লানি সব দূর হয়ে গেল। রুম সার্ভিস ডাকিয়ে নাস্তা করলাম 3 জন একত্রে। নাস্তা খেতে খেতে ঠিক করে নিলাম 20 তারিখ সকালে নিজেদের সমর্পণ করব মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সে গিয়ে। ইতিমধ্যে আমাদের পোস্ট করা চিঠিও পৌঁছে যাবে কর্তৃপক্ষের হাতে। তাহলে বন্ধুরা, আজকের পর্ব এখানে শেষ করছে। আশা করি আমি মেজর ডার্লিং বলছি বইটির এই পর্ব আপনাদের ভালো লেগেছে। আপনারা যদি আমার গল্প পাঠ উপভোগ করে থাকেন তাহলে অবশ্যই লাইক দিয়ে জানান। আপনার মতামত কমেন্টে লিখুন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করুন। এই বইটির আরও অনেক পর্ব আসছে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তাতে নতুন পর্ব আপলোড হওয়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের সাথে পরবর্তী পর্বে আবারও দেখা হবে।
ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বই কথা কয়ের সাথেই থাকুন। ধন্যবাদ।